পুরুষের রক্ত তো গরম হবেই। ধরেন হাত ধরে টেনে নিয়ে বস্তির কোনো ঘরে চলে গেলাম, টাকা দিয়ে মুখ বন্ধ করা আমার 1 মিনিটের কাজ। আবার ধরেন গলা ছুরি ও চালিয়ে দিতে পারি। আমি আদিল মাহমুদ। মানুষটা খুব একটা সুবিধার নয়, কিন্তু সাবধান হন, আপনার জন্যই মঙ্গল। ঘৃণায় গা রিরি করে উঠল আপনার। লোকটা তার নারীত্বের উপর থাবা বসানো হুমকি দিচ্ছে। সে দুর্বল। সাহসী মনোভাব নিতে গিয়েও যেন ভেতর থেকে নিজেকে দুর্বলতা টের পেয়েছে আপনারা। পুরুষের সাথে একটা নারী কখনোই পারবে না। আদিল গা জ্বালানো হাসি দিয়ে ঘুরে দাঁড়ালো। অপমানে ঘিরায় একদলা থুতু মাটিতে ফেলে হেসে ওঠে আপরা। তার এখন মজার মুড এসেছে, তাই আদিলের গা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলে ওঠে, ভাগ্য সুপ্রসন্ন, বিয়ে তো আমাকেই করতে হবে। সে হোক আপনি আগে ধর্ষক উপাধি পেলেন, সারা জীবন চোখ মেলাতে পারবেন তো? সীমা থাকে। আদিলের মনে হচ্ছে মাথায় রাগে রাগ কিলবিল করছে, দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সময় তার হাতে খুব কম। 10 মিনিটের সময়ের মধ্যেই তাকে এই ঝামেলা এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। রাগে চোখ রক্তিম হতেই হাতের প্যাকেট মাটিতে ফেলে আপনার হাতটা আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আদিল। পকেট থেকে মিনি সাইজের ছুরিটা বের করে গলায় চেপে ধরতেই আপনার চোখে যেন সর্ষে ফুল দেখে। একটা টান সারা জীবনে ইতি ঘটাতে সক্ষম। বড় বড় চোখে আদিলের ছুরি ধরা হাতটার দিকে তাকিয়ে থাকে। রাগের তোপে আদিল হিসিয়ে বলে ওঠে, বলেছিলাম না আদিল মাহমুদ মানুষটা সুবিধার নয়, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। উক্তিটা একদম সঠিক। একদিন ছাড় দিয়েছিলাম বলে খুব উড়েছিলি না, ডানা আজ একেবারে ছেটে ফেলি। আফরা চুপ থাকে। ব্যথায় চোখ মুখ অসম্ভব কুঁচকে আসে। ছুরিটা ধারালো হওয়ায় গলায় বসে গিয়ে খানিকটা রক্ত বের হচ্ছে। আদিল আবার বলে ওঠে, তোকে মেরে এখানে ফেলে রেখে গেলেও কেউ খুঁজতে আসবে না। এমন বস্তিতে অহরহ লাশ পাওয়া যায়। কয়েকদিন পুলিশের দৌড়ঝাঁপ করাস, তারপর শেষ। আমার টিকিও কেউ খুঁজে পাবে না। মেয়ে মানুষের এত সাহস ভালো না। তোরা মেয়ে মানুষ থাকবি পুরুষের বিছানার সঙ্গী, খেদমতের জন্য, একদম পায়ের তলায়। তুই তো মেয়ে মানুষের ধারাই পাল্টে দিলি। আপনার আর সহ্য হয় না মেয়ে মানুষের এত নীচ। মা জাতিকে যে মানুষটা পায়ের তলায় রাখে তাকেও তো দেখানো উচিত। জুতোয় হিল দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে লাথি বসায় আদিলের পায়ে। ছুরি ধরা হাতটা গলা থেকে ছেড়ে দেয়। সুযোগ বুঝে ছুরিটা একটানে নিজের হাতে নিয়ে আদিলের পেটে ঘুষি বসিয়ে দেয় আফরা। ঘোরের মধ্যে আছে মনে হয় আদিল। কি থেকে কি হয়ে গেল বুঝতেও বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণে এই মেয়ের হাতে ঘুষি খেয়ে সে বসে পড়েছে মাটিতে। আফরার চোখে যেন প্রতিশোধের নেশা চেপেছে। একটু আগে লোকটা যেমন গলা কাটা হুমকি দিচ্ছিল, কাজটা পুনরায় ঘটাতে ইচ্ছে করছে। সময় ব্যয় করে না আফরা। গলা ধরে ধাক্কা দিয়ে আদিলকে মাটিতে ফেলে উপরে উঠে পড়ে। সাথে সাথে তার চালিয়ে দেয় গলায়। চমকে ওঠে আদিল। ভীষণ অবাকতা ফুটে ওঠে চোখে মুখে। নিজের বিজয় সুনিশ্চিত দেখে আফরা মুখে হাসি ফুটে ওঠে। ঠিক আদিলের মতো হিসিয়ে বলে ওঠে, তোকে মেরে এখানে ফেলে রাখলে খোঁজ নিতে আসবে সবাই। শহর তছনছ হয়ে যাবে। লোকমুখে একটা কথাই শোভা পাবে। কার এত সাহস হলো আদিল মাহমুদকে হত্যা করার? কে করলো এমনটা? সবাই ভাববে তোর কোনো শত্রু, তোর কোনো বিরোধী দল। কিন্তু কেউ বুঝতেও পারবে না তুই কোনো এক মেয়ের হাতে নিজের প্রাণ হারিয়েছিস। সে মেয়েটা এই আফরা ইমনাত। কুটিল হাসে আদিল। আফরা ভড়কে যায়, তবুও শক্ত হাতে ছুরিটা ঠিক গলায় চেপে ধরে রাখে। আফরার রক্ত যেমন প্রবাহিত হচ্ছে তেমনি আদিলের রক্তও প্রবাহিত হচ্ছে। তবে দুজনের কারোরই যেদিকে বিন্দুমাত্র নজর নেই। দুজন যেন এই মুহূর্তে কথার যুদ্ধে নেমেছে, সাহসিকতার যুদ্ধে নেমেছে। তুমি যতই ভয় দেখাও আমি ভয় পাচ্ছি না, এমন টাইম স্লোগানে দুজন যেন মরিয়া হয়ে উঠেছে। আফরার চোখে চোখ রেখে আদিল বলল, আপনি আমাকে মারবেন না জানি। এই যে আপনার চোখে শুধু প্রতিশোধ, নারী জাতিকে নিচু করেছি বলে গর্জে উঠেছেন। এই গর্জে ওঠা ঠিকঠাক কারো প্রাণ নিতেও পারবে না। আপনার উচিত আরেকটু সাহস নিয়ে আমার সাথে যুদ্ধে নামা। আফরা বড় বড় নয়ন যুগলে রক্তিম আভা। আফরা চোখ বুজে হজম করে নেয় কথাগুলো। লোকটা যে তার দৃষ্টি ঘুরাতে চাইছে সে ঢের বুঝতে পারছে। তাই আদিলের পুরো পরিকল্পনাটাকে নষ্ট করে দিয়ে ছুরিটা আরেকটু চেপে ধরে বলল, আপনার মতো কিটকে আমি এখনই শেষ করে দিতে পারি। আমার সাহস নিয়ে প্রশ্ন তুলবেন না, একদম শেষ হয়ে যাবেন। তবে আমি দুর্বলকে কখনো কখনো আঘাত করি না। আপনি এখন বেশ দুর্বল, প্রাণে বেঁচে গেলেন। উঠে দাঁড়ালো আফরা। ছুরিটা অধরে ফেলে দিয়ে নিজের শরীরে লেগে থাকা ধুলোবালিগুলো ঝেড়ে নিল। আদিল তখনও মাটিতে শুয়ে থেকে অদ্ভুত দৃষ্টিতে আফরাকে দেখছে। আফরা স্বচ্ছ এক হাসি দিয়ে আদিলের দিকে হাত বাড়িয়ে দেয়। না চাইতেও আদিলও হেসে ওঠে। এতক্ষণ যে তারা দুজন একে অপরকে আঘাত করার তৎপর হয়ে উঠেছিল, দুজনে যেন খেয়ালই নেই। আদিল আফরার হাত আঁকড়ে ধরে উঠে দাঁড়ালো। নিজেও ধুলো ঝেড়ে মাটিতে পড়ে থাকা প্যাকেট হাতে তুলে নেয়। আফরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চিকিৎসা নিন, লড়াইটা বেশ এনজয় করেছি। তবে মিস আফরা ইবনাত,
আফরা আদিলের কাছাকাছি এসে দাঁড়ালো, চোখে মুখে ব্যথার ভাব ফুটিয়ে তুলে হাত বাড়িয়ে দিয়ে আদিলের গলায় রক্ত পড়ছে এখনো। কিছুটা শক্ত হাতের কাটাস্থানে আঙুল রাখে, ব্যথায় হাতের মুঠো শক্ত হলেও চোখ মুখ স্বাভাবিক রাখে আদিল। আঙুলের ডগায় লাল তরল মাখিয়ে বলে, আফরা, আপনার রক্তের ঘ্রাণ এত মিষ্টি কেন? কেমন পিপাসা পেয়ে যাচ্ছে? শব্দ করে হেসে ওঠে আদিল। মেয়েটা অদ্ভুত সাহসী, বারবার যোগ্য প্রতিপক্ষ হিসেবে কেমন প্রমাণ দিয়ে যাচ্ছে। তবে দুদিনের এক মেয়ের কাছে আদিল মাহমুদও হারতে পারে না, বরং আদিল আরো এক ধাপ এগিয়ে মুখ ডুবিয়ে দেয়। কাটা স্থানে অধর স্পর্শ করে সরে আসে। মুখ ডুবিয়ে দেয়াটা যেন নেতিবাচক নয় আফরা বুঝতে পারে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে আদিলের কথা শোনার উদ্দেশ্যে। আদিলের অধরেও আফরা আঙুলের মতো লাল রঙা তরল রক্ত শোভা পাচ্ছে। অদ্ভুত ভঙ্গিমায় আদিল বলল, আপনার রক্তের ঘ্রাণ মিষ্টি হলেও আমার বেশ পছন্দ হয়েছে। আমার শরীরের ভাঁজে ভাঁজে ঝাল হুট করে মিষ্টি পেয়ে গেলে কোষগুলো কেমন তাজা হয়ে ওঠে। পরের বার তৃপ্তি নিয়ে পান করব। এ যেন রক্ত পিপাসু ভাম্পায়ার। মাংস খেকো হায়না যেমন উৎ পেতে বসে থাকে, শিকার দেখলেই ঝাঁপিয়ে পড়ে, দুজন যেন ঠিক রক্ত পিপাসু মানুষের পরিণত হয়েছে। একে অপরের রক্তের ঝাঁজ শুকতে ব্যস্ত, দুজনের ঠোঁটের ভাঁজেই নীরব হাসি। মানুষের পায়ের শব্দ ভেসে আসছে, নড়েচড়ে ওঠে দুজন, সন্ধানী চোখের দৃষ্টি ফেলে এদিক ওদিক দেখে নেয়। আদিল এক মুহূর্ত দেরিও করে না, হাতের প্যাকেটটাকে শক্ত করে আঁকড়ে ধরে হাঁটতে থাকে। আজ প্রথম এই কাজে সে এতটা লেট। এর শোধ সে তুলবে। সে মনে মনে প্রতিজ্ঞা করে পায়ের গতি বাড়িয়ে দেয়। আদিলের অবয়ব যখন মিলিয়ে যায়, আফরা উল্টো ঘুরে হাঁটা ধরে। যে কাজ করতে এসেছিল অসফল। সাদা প্যাকেটের রহস্যটা আজও ধোঁয়াশা। তবে একটা কাজে সে তীব্রভাবে প্রভাব ফেলতে পেরেছে। সরাসরি যুদ্ধ তো ঘোষণা করে এসেছে, এবার চলতে থাকুক সংগ্রাম। তার অস্তিত্ব যে আদিল মাহমুদকে টেক্কা দিতে পারে বুঝুক সে, তবেই না সে মাহমুদ বাড়ির বড় বউ হতে পারবে। তার যে বড্ড সাধ জেগেছে মাহমুদ বাড়ির বড় বউ হওয়ার। শূন্য দৃষ্টি মিলিয়ে চোখের অনুরাগ প্রকাশ করে আফরা। তার মনে হচ্ছে কয়েক যুগল চোখ তার দিকে তাকিয়ে আছে, তাকে দেখে হাসছে, বাহবা দিচ্ছে। ভারী অভিমান হয় আফরার, আনমনেই বলে ওঠে, এ শহর ভালো না আম্মা। এ শহর শুধু রক্তে ভাসে, পুরো ছায়ের গন্ধ ছড়ায়, হাহাকার মিলিয়ে দেয় শূন্যে। এ শহর যন্ত্রণার শহর গো আম্মা, হৃদয় ছাড়খাড় করে দেয়। আতিক বলল, আফরাকে আমাদের বাড়িতে থাকতে বলতে পারো না মনিরা? রান্নার কাজে ব্যস্ত ছিল মনিরা। একটু পর জোহরের আজান পড়বে। আজ হুট করেই তার শাশুড়ি এসেছে। এ নিয়ে অবশ্য সে চরম বিরক্ত, তবে প্রকাশ করার রাস্তা তার বন্ধ। শাশুড়ি ঘরে খিল দিয়ে বসে আছে, হয়তো দুঃখ বিলাস করছে, নয়তো ঘুমাচ্ছে। যত জ্বালা তার। এই সব মনের মধ্যে আঁকিবুকি করছিল। এর মধ্যে স্বামীর এমন কথার কোনো রকম রিয়াকশন তার মাঝে দেখা যায় না, যেন এ ব্যাপারে সে আগেই বুঝতে পেরেছিল। আতিকুর কিছুক্ষণ মনিরার পাল্টা প্রশ্নের অপেক্ষা করে, না পেয়ে খানিক রেগেও যায়। কটমট করে বলে ওঠে, আমার কথা কানে যায়নি? চুপ থাকা স্পর্ধা কি করে হয়? এবার ভয় পায় মনিরা। ভয় ভয় চোখে স্বামীর দিকে তাকায় সে। আতিকুর নিজের সংযত করে নেয়, মুখে হাসি ফুটিয়ে নরম সুরে বলে ওঠে, দেখলাম মেয়েটা একা থাকে, কেউ নেই। আমাদের এখান থেকে ওদের ভার্সিটিও কাছে হবে, প্রতিদিন আমার সাথে যেতে পারবে। আবার মিহিরও ক্ষেত্রেও সুবিধা, ভালো একজন গাইড পাবে সমসময়ের জন্য। কি বলো? মনিরা কিছুক্ষণ ভেবে মাথা নাড়িয়ে সায় জানায়। আতিকুরের মুখে হাসি ফুটে ওঠে। মনিরা এক পলক সেই হাসি দেখে নিজেও শব্দ করে হেসে ওঠে। আতিকুরের নিকটে দাঁড়িয়ে হেয়ালি করে বলে ওঠে, আজ মনে হচ্ছে খুব খুশি। তা কেবল আফরার এ বাড়িতে থাকা নাকি, না অন্য কিছু? লাইক কোনো মেয়ের সর্বনাশ, তোমার রাতে সুখময় কিছু মুহূর্ত। ভ্রু কুচকে তাকালো আতিকুর। এতক্ষণ আপন মনে কল্পনা সাজাতে ব্যস্ত ছিল। মনিরার কথা বুঝতে তার একটু সময় লাগে। চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট? কি বলতে চাচ্ছ তুমি? মনিরা বলল, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? আতিক বলল, তোমার সাহস দেখছি বেড়ে গেছে। এতদিন তো টু শব্দও করনি, এখন বুলি ফুটেছে, ভয় করছে না? সত্যিই কি মনিরা ভয় পাচ্ছে না? পাচ্ছে, খুব করে ভয় করছে তার। ভেতরটা কাঁপছে, মনে হচ্ছে এখনই বুঝি কোমরে থাকা বেল্ট খুলে পেটানো শুরু করবে। তবে আজ কেন জানি ভয়টাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না মনিরার। মন বলছে সে আজ যদি চুপ থাকে আরও একটা পবিত্র মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। জ্বলে ওঠে মনিরার চোখ, চমকায় আতিকুর, ভীষণভাবে চমকায় সে। এই মনিরাকে সে চিনতে পারছে না। তার সামনে মাথা নিচু করে থাকা মনিরা, এই মনিরা আকাশ পাতাল তফাৎ। এই মনিরার চোখে মুখে বিদ্রোহ দেখা যাচ্ছে। কেমন যেন ভয় করছে না তার। উঁচু গলায় মনিরা বলল, না ভয় করছে না। কি করবে? মারবে? বেল্ট দিয়ে আঘাত করবে? রক্তাক্ত করে ফেলে রাখবে? নাকি পেটে লাথি বসাবে? এসো, মারো। এগিয়ে যাবে আতিকুর, বাবাকে দেখে থেমে যায়। যদিও এক আনা সম্মান করে না সে, তবে নিজের একটা ইমেজ আছে তো।
শ্বশুরকে দেখে মনিরাও থেমে যায়, অসীম রাগ নিয়ে রান্নায় মন দেয়। আতিকুরের বাবা আসরাত উদ্দিন ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠে, গলাটা একটু বেড়েছে দেখছি, সময় থাকতে ছেড়ে ফেল, না হলে তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। মনিরা শুনেও চুপ থাকে। কথাটা শুনে যেন আতিকুরের রাগ বাড়ে, খেকিয়ে বলে ওঠে, ছোট লোকের বাচ্চাটাকে তুমি বিয়ে করতে বলেছিলা, টু শব্দ করবে না, যা ইচ্ছা করতে পারবো, এখন দেখছো গলা কত বাড়ছে। আতরাফ উদ্দিন হাসে, 9 বছর কি কম, 3 ছেলে নিয়ে সংসার তার। আতিকুর তখন সবে অনার্সে ভর্তি হয়েছে, লম্বা চওড়া সুঠামদেহী যুবক। সুযোগ ছিল টাকা নিয়ে পুলিশে ঢুকিয়ে দিয়েছিলেন, কিন্তু ছেলের স্বভাব যেন ঠিক তার মতোই ছিল। মেয়ে দেখলেই শরীর যেন রসিয়ে ওঠে। এতে অবশ্য তার কোনো সমস্যা ছিল না, বরং নিজের মতো হওয়ায় বাহবা দিতেন। বিপত্তি ঘটল তো তখন, যখন মেয়ে নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা পড়ল। চাকরি টিকিয়ে রাখা মুশকিল। বাবাহীন মেয়েটা তখন 10ম শ্রেণীর ছাত্রী। সৌন্দর্য যেন ঠিকরে পড়ে, এক দেখায় পছন্দ হয়ে যায়। নেহাত তখন জরুরি ছিল বলেই নিজের প্রস্তাব দিয়ে বসেনি। ছেলেকে বুঝিয়ে শুনিয়ে মেয়েটাকে নিয়ে আসলো বউ করে। ছোট মেয়েটা কিছুদিন পর স্বামীর সান্নিধ্য পেয়ে দিন দুনিয়া ভালো মন্দ ভুলে গিয়েছিল। সুন্দরী বউ পেয়ে আতিকুর নিজেও কিছুদিন বাইরে নজর দেয়নি, কিন্তু চরিত্রহীন পুরুষ তো কয়েক মাস যেতে না যেতেই আবার শুরু করেছিল বউয়ের উপর হুকুমদারি, নির্যাতন, কোনোটাই বাদ রাখেনি। 9টা বছর তো এভাবেই চলে গেল। আজ যখন মেয়েটা একটু প্রতিবাদ করেছে, তখন সব দোষ তার হলো। সোফায় আয়েশ করে গলা খানিক উঁচিয়েই বলল, আশরাফ, গলা যখন বাড়ছে গলায় দড়ি দে। মাইয়া মানুষ কেমনে টাইট দিতে হয় এখনো বলা লাগবে নাকি? তোর মায়ের গলায় দড়ি দিছি কেমনে, দেখাস নাই? গর্বের সহিত হাসল আরাফাত উদ্দিন। বুড়ো বয়সে বউ রেখে আরেকটা বিয়ে করে কতটা ভালো কাজ করেছেন সেটাই যেন হাসিতে বুঝিয়ে দিলেন। বাবার কথায় অভিভূত হয়ে গেল আতিকুর। সে তো এমনটাই চাইছিল। খুশি মনে বলল, আফরা মেয়েটা কেমন আব্বা? চাইছিলাম কি? আশরাফ বলল, হইছে, বুঝছি আমি, মাইয়ার দেমাগ আছে, তবে আমার আপত্তি নেই, যা করার কর। আতিক খুশি হইল। রাজি হইলে তো ভালো আব্বা, না হইলে অন্য পদ্ধতি জানা আছে আমার। মনিরা এতক্ষণ সবই শুনেছিল। শেষের কথা শুনে হেসে উঠল। বাবা ছেলে দুজন একটু হলেও চমকালো। হুট করে এমন পরিবর্তন তারাও মানতে পারছে না। মনিরা হেসেই বলল, বাবা ছেলে একদম খাপে খাপ, চরিত্রহীনের শিরোমণি। তবে এবার যে ভুল জায়গায় নজর পড়েছে, এই যে পুরুষত্বের বড়াই থাকবে তো। বাবার দিক এক পলক তাকিয়ে আতিকুর মনিরার গালে সশব্দে থাপড় বসিয়ে দেয়। আগে সেই রাগ, জেদ, শক্তি, তবে পরিবর্তন একটাই। আগে আঘাতে মনিরার চোখ বেয়ে বাঁধ ভেঙে জল পড়তো, আজ না আছে জল আর না আছে ব্যথা। একদম শক্ত হয়ে চটটা হজম করে সে। আতিকুর ও আশরাফ উদ্দিনের দিকে তাকিয়ে মুচকি হেসে রান্নাঘর থেকে বের হয়ে যায়। এই মুচকি হাসিতে কী যে ছিল কে জানে। বাবা ছেলের অন্তর কেমন কেঁপে উঠল। মনিরা তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাহস করে তো দু কথা শুনিয়ে আসলো, কি করে কি করবে সে? কোথায় গিয়ে ঠাঁই নেবে? কি খাবে? মেয়েটাকে নিয়ে কোথায় উঠবে? মাটাও যে 2 বছর আগে ইহজীবন ত্যাগ করেছে। এসবের থেকে আশরাফের চিন্তাটাই তার বেশি হচ্ছে। মেয়েটা এখনই চলে আসবে, তার আগেই তাকে বারণ করতে হবে। ফোন লাগায় আফরার ফোনে, রিং হয়ে কেটে যায়। পরের পর কয়েকবার কেটে যাবার পর রিসিভ হয় ফোন। চোখ চকচক করে ওঠে মনিরার। কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে আফরার গলা, সদর দরজায় আবু, চলে এসেছি। মনিরা চেঁচিয়ে বারণ করে, তবে আফসোস আফরার কানে সে কথা পৌঁছায় না। সেই কথাটা বলেই ফোন রেখে বাড়ির দরজায় কড়া নাড়ে। মনিরার চোখে মুখে ফুটে ওঠে অসম্ভব ভয়। মেয়েটাকে সে বাঁচাতে পারল না তাহলে? নিজের ঘরে পায়চারি করছে অনল মাহমুদ। রাগে বারবার 2 হাত ঘষছেন তিনি। তাকে এই পর্যন্ত কেউ কথা শোনানোর স্পর্ধা করেনি। আজ বড় ছেলের জন্য তাকে কথা শুনতে হলো। এটা যেন মানতেই পারছে না তিনি। রাগগুলো যেন দলা পাকিয়ে মাথায় ঘুরছে। কয়েকবার ফোন দিয়েছিলেন, রিসিভ হয়নি। কড়া করে কিছু কথা না শোনালেই নয়। ফোন আসার অপেক্ষা থেকেই রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। ফোন আসার শব্দ আসতেই চটজলদি রিসিভ করে কানে তুলে নেন তিনি। কড়া করে কিছু বলবেন তার আগেই অপর পাশ থেকে নম্র কণ্ঠে আদিল বলে উঠল, দুঃখিত আব্বু, মিটিংয়ে ছিলাম। এতবার ফোন দিয়েছেন, কোনো সমস্যা? সম্মান পেয়ে রাগটা যেন কমে আসলো। অনল মাহমুদও শান্ত সুরে বললেন, কালকের ডিল কনফার্ম হয়নি আদি। তোমার ভুলের জন্য আমাকে কথা শুনতে হয়েছে। অন্য কেউ তোমার আব্বুকে কড়া কথা বলেছে আদি, যা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আদিল বলল, কষ্ট পাবেন না আব্বু, যার গলা দিয়ে কড়া কথা বের হয়েছে তার গলাটা আজ রক্তে ভেসে যাবে। অনল মাহমুদ যেন এই কথাটিই শুনতে চেয়েছিলেন। এতক্ষণে রাগ যেন এক নিমেষেই পালিয়ে গেল। খট করে ফোনটা কেটে দিয়ে শব্দ করে হেসে উঠলেন। অন্য কেউ হুট করেই হাসির শব্দে নির্ঘাত ভয় পেয়ে যেত। অনেকটা সময় হাসলেন। হুট করেই হাসি থামিয়ে মুখ গম্ভীর করে বলে উঠলেন,
তুমি আমার সম্পদ আদি। আব্বু তোমাকে খুব ভালোবাসে, খুব। যতক্ষণ তুমি আব্বুকে ভালোবাসো ততক্ষণ আব্বুও তোমাকে একদম বুকের ভেতর ঢুকিয়ে রাখবে। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুজলেন অনল মাহমুদ। দরজা থেকে সরে গেল কেউ। এলোমেলো পায়ে হেঁটে কোণার এক ঘরে ঢুকে পড়ল। এলোমেলো পায়ে এক একটা ভাঁজ যেন বিষাদের ইঙ্গিত দেয়। দেয় কোনো ভুলে চোরাবালি হারিয়ে যাওয়া খোঁজ, দেয় কোনো হৃদয়ের হাহাকারের খোঁজ। যাতনাগুলো তার কতদিন বয়ে নিবে, মৃত্যু তো জড়িয়ে নেয় না। মনিরা বলল, মিহি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছে আপরা। তুমি এতক্ষণে আসলে, যাও উপরে যাও। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে যায়। আপরা ভেবেই নেয় দরজাটা মনিরা খুলেছে, হাসি মুখে ভেতরে ঢুকবে। আতিকুরকে দেখে মুখের হাসি মিলিয়ে যায়। লোকটা কেমন গা জ্বালানো দৃষ্টিতে তাকিয়ে আছে। আপরা হালকা কেসে ওঠে। আতিকুর দৃষ্টি ঘুরায়, পেছনে যাওয়ার রাস্তা ছেড়ে কিছু বলার জন্য এগিয়ে আসে। তবে সময় তার সহায় আজ হয়নি। তার আগেই দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে মনিরা। উক্ত কথাটি বলে হাঁপাতে থাকে। আফরা এক নিমেষেই পুরো ব্যাপারটা বুঝে যায়। অজান্তেই তার ঠোঁটের ভাঁজে হাসিটা উকি দেয়। মনিরাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিহির কাছে যাব, তার আগে একটু কাকার সাথে কথা বলে নেই। আগের দিন দেখা হয়েছিল, তবে কথা বলতে পারিনি। কথাটা বলা শেষ হতেই আশরাফ উদ্দিনের থেকে কিছুটা দূরে বসে মুখের হাসি চওড়া করে বলে ওঠে, ভালো আছেন কাকা। মেয়েটাকে আশরাফ উদ্দিন দেমাগি ভেবেছিলেন, তবে সুন্দরী মেয়ের এত ভালো ব্যবহারে যেন তার ধারণাই পাল্টে গেল। নিজেও গদগদ হয়ে বললেন, হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? আফরা বলল, আমি তো সবসময় ভালো থাকি কাকা। ছোট কাকি কেমন আছে? নিয়ে আসতেন, একটু দেখতাম। আশরাফ বলল, তোমার ছোট কাকিও ভালো আছে। ও তো দুদিন আগে বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছে। আমার কাছে 10 দিনের সময় নিয়েছে। এত করে বলল, আর না করিনি। আফরা বলল, আপনাকে রেখে ঘুরতে চলে গেল? এ কেমন কথা কাকা, আপনি সাথে যেতেন। আফরা বলল, গেছে ভালো হয়েছে, ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ নেয় তো। আফরা শুধু হাসলো। 10 দিনের জন্য ঘুরতে গিয়েছে, বেশ ভালো তো। ঘুরতে গিয়েছে বলে বুড়োর যেন ভালো হয়েছে, না হলে এখানে আসতো নাকি। মনে মনে কথাগুলো ভেবে উঠে দাঁড়ায়। আতিকুরের দিকে এক পলক তাকিয়ে হাসি দেয়। আতিকুর নিজেও গদগদ হয়ে যায়, তবে কথা বলার সুযোগ সে পায় না। মনিরা আফরার হাত ধরে উপরে চলে যায়। তখন আফরা ভাবতে ব্যস্ত। হুট করে আপন মনে বলে ওঠে, 15-16 বছরের গ্রামের মেয়ে বান্ধবীর সাথে 10 দিনের জন্য ঘুরতে গেল। সে ঘর থেকেই বের হলো কখন? বান্ধবীটাও হলো কখন? ব্যাপারটা ভাবাচ্ছে। অপরাহ্নের শেষ ভাগ, সূর্যের তেজে ধরণী অতিষ্ঠ। চারদিক থেকে যেন পানি হাহাকার করছে। ব্যস্ত মানুষজন হাঁসফাঁস করছে, তবুও যেন জিরিয়ে নেওয়ার ফুরসত নেই। গতানুগতিক নিয়মেই চলছে গাড়ি। পুলিশের জিপ ড্রাইভিং সিটে বসে আছে আতিকুর। পাশেই বিরক্ত নিয়ে বসে আছে আরাফ। রোদের ঝিলিক চোখে মুখে বাড়ি খাচ্ছে। আজ হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে তাকে। আতিকুরের অনিচ্ছা সত্ত্বেও যেতে হয়েছে। যদিও বইয়ের সাথে অসভ্যতা করায় তার কোনো যায় আসেনি। আরাফ কিছুক্ষণ হলো কিছু বলার জন্য চেষ্টা করছে, তবে মনে হচ্ছে বেশ ভয় পাচ্ছে। ব্যাপারটা ধরতে পেয়ে আতিকুর নিজেই বলল, কিছু বলবি? আরাফ চমকায়, ইতস্তত করতে লাগলো। আতিকুর যেন এক ছুটে পুরো বিষয়টা বুঝে ফেলল। হাসলো সে। নিজের বইয়ের দিকে হাত বাড়ানোর অপরাধে তার করণীয় ছিল পাশের মানুষটাকে হাজতে পাঠানো, অথচ সে কী করছে? সে বিষয়ে তার রাগ দুআনাও নেই। তার তো রাগ লেগেছিল আরাপের কুদৃষ্টি আফরার উপরেও ছিল। ভাইয়ের প্রতি দরদ তার খুব একটা নেই। মূলত তাদের 3 ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরালো নয়, একেবারে নেই বললেই চলে। ছোট থেকেই যে যার মতো জীবনযাপন করত, তেমন কথাও হতো না। আস্তে আস্তে 3জনই বড় হলো। বাইরে চাচ্চিককে হারালো। মজা মাস্তি করেই দিনগুলো চলে গেল। যেখানে বাবা মার প্রতি তাদের কোনো দায় নেই, সেখানে ভাই ভাই মিল আশ্চর্য ছাড়া কিছুই নয়। আতিকুর নিজের মধ্যে কিছু কথা আওড়ালো। ধীরে সুস্থে বলল, আমি আগে থেকেই জানতাম বাবার মতো জানোয়ার হয়েছিস। যদিও আমি জানোয়ারের থেকে কম নয়, তবে তোর আর আমার পার্থক্য কি জানিস? তুই লোলপ দৃষ্টি দেখিয়ে ফেলিস, আর আমি তা গোপনে ভোগ করি। মজা না? আরাফ সহজ হলো। এই প্রথম মনে হচ্ছে তার থেকেও কোনো বড় খেলোয়াড়ের সাথে সে কথা বলছে। সাহস করে বলল, আরাফ, তোর রাগ নেই ভাবির সাথে অসভ্যতা করেছি আমি? আতিক বলল, কেন থাকবে? আমার রাগ আফরার দিকে নজর বলে। সাবধান করে দিচ্ছি, এই মেয়ে আমার শিকার। কথাটা কেমন শোনালো। আরাফ আর সাহস করতে পারল না কিছু বলার। এমনিতেও বাঁ হাত নেই, ধরতে গেলে সে অচল। এখন ভাইকে খেপানো মানে সকল রকম বিলাসিতা পরিহার করা, যা সে চাইছে না। তাকে এখন আতিকুরকে গুনেই চলতে হবে, পরে না হয় ঝোপ বুঝে কোপ দিবে।
কথাগুলো ভেবেই মুচকি হাসলো সে। আতিকুর এক নজর হাসির দিকে তাকিয়ে নিজেও হাসলো। দুজনের হাসি সম্পূর্ণ আলাদা। কে জানে এই দু হাসির আবার কার সর্বনাশ ডেকে আনে। মনিরা বলল, তুমি আর এসো না আফরা, মিহির টিউশনের আর দরকার নেই। মিহিকে পড়ানো শেষ। আফরা কিছুক্ষণ গল্প করেছিল মেয়েটার সাথে। মিহিও কি সুন্দর হাসছে, হেলে ঢুলে পড়ছে আফরার উপর। এভাবে হাসাতে আফরার নিজেরও ভালো লাগছে। কি বিশুদ্ধ হাসি। কই থেকে মনিরা এসে কথাটি বলল। এতক্ষণে আনন্দ ঘন মুহূর্তেই যেন ভাটা পড়ল। মিহি অবাক হয়ে মাকে দেখছে। মেয়ের দৃষ্টিতে মনিরাও মুখে ব্যথার ছাপ ফুটে ওঠে। সবচেয়ে অসহায় মা মনে হয়, যে মা নিজের সংসার বাঁচাতে সন্তানের আনন্দ কেড়ে নিচ্ছে। তবে শুধুই কি সংসার, সংসারে মায়া তো সে কবেই ছেড়েছে। একটা মেয়ের সম্মান যে সবার উপরে। মনিরার কথা শুনেও আফরার তেমন ভাবাবেগ হয় না। সে আগে থেকেই প্রস্তুত ছিল। নিজ আসন থেকে উঠে বসে, মিহিরের গালে হাত রাখে আদুরে ভঙ্গিমায়, মুখে হাসি টেনে বলল, ম্যাম 3 দিন পর আবার আসবে, নো টেনশন বেবি। কথা বলা শেষ করেই আফরা ঘর থেকে বেরিয়ে আসে। আসার আগে মনিরার দিকে তাকিয়ে মুচকি হাসতেও ভুলে না। হাসিটাই কী ছিল মনিরা বুঝতে পারেনি, তবে তার মনে সকল দুশ্চিন্তাগুলো কেমন এক নিমেষেই চলে গেল। মনে হলো যা হবে ভালোই হবে, আর কোনো খারাপ হবে না। আফরা নিচে নামতেই আতিকুর আরাবকে দেখতে পায়। দুজন বসে খোশ গল্পে মজেছে। এই প্রথম হয়তো এমন দিন আফরা দেখল। বেশ অবাকও হয়েছে। আফরাকে নিচে নামতেই দেখেই আতিকুর হেসে উঠে দাঁড়ালো। সরাসরি বলল, আফরা তুমি তো একা থাকছো, কালকে আমাদের এখানে চলে এসো, তোমার মিহির দুজনেরই ভালো। আফরা মনিরার দিকে একবার তাকিয়ে বলল, আমি একা থাকতেই ভালোবাসি স্যার, ধন্যবাদ। আতিক বলল, আহা আফরা বুঝতে পারছো না, মিহিও তোমার সাথে থাকলে আনন্দ থাকে, তোমাকে আরও 5,000 টাকা বাড়িয়ে দেবো না হয়। আফরা বলল, আপনি মনে হয় আমার নাবোধক ইঙ্গিতটা বুঝেননি। পুলিশ অফিসারদের এমন বোকা মাথা নিয়ে থাকতে হয় না। অপমানটা আতিকুর বুঝতে পারে, তবে তার কেমন রাগ হয় না। মেয়েটার ঝাঁজ দেখেই তো তার শান্তি লাগে। মনে হয় অনেকদিন পর এমন মেয়ের দেখা পেল। নিজেকে চালাক প্রমাণ করতে বলল। আতিক বলল, আমার মাথায় কত কি আছে ভাবতেও পারবে না, খুঁজতেও যেও না, নিজেই ফেসে যাবে। আফরা বলল, ঘুষখোর পুলিশ অফিসার বলে কথা। এবার আতিকুর জ্বলে উঠল। অপমানে থমথমে হয়ে যায় তার মুখশ্রী। কথায় আছে না, করলে জাত যায় না, বললে জাত যায়। আতিকুরের হয়েছে তেমন অবস্থা। সে ঘুষ খেতে পারবে, তবে কেউ বলতে পারবে না। আর যে বলবে তার খবর আছে। দাঁতে দাঁত চেপে আতিকুর বলল, অতিরিক্ত কথা বলছো আফরা, তোমাকে এত সাহস কে দিল? হাসলো আফরা, তাচ্ছিল্যই বটে। হাসিটা দেখে আতিকুরের মনে হলো এই মেয়েটা তাকে ইচ্ছে করেই রাগাচ্ছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে আফরাকে দেখে আতিকুর নিজেই হাসলো। মেয়েটার মাঝে রহস্য আছে, তাকে খুঁজে বের করতে হবে। তার আগে মেয়েটাকে একবার বাগে পেয়ে নিক। আর দাঁড়ালো না আফরা। মনিরার থেকে বিদায় নিয়ে বাইরের দিকে হাঁটা ধরল। এক পলক আরাপের বাম হাতের দিকে তাকিয়ে যেন চোখ জুড়ালো। কিছু বলার ইচ্ছে পোষণ হতেই বলল, দু ভাই সাবধানে থাকবেন, একজনে বাম হাত গেছে, আরেকজনের মাথাটাই যেন না যায়। এই কথা বলে এক মুহূর্ত আর না দাঁড়িয়ে বেরিয়ে যায় বিলাসবহুল বাড়ি থেকে। আফরা জানে এবার তাকে নিয়ে দু ভাইয়ের মধ্যে বিশদ আলোচনা চলবে। আতিকুর রেগে হয়তো আজকেই কিছু ঘটানোর চেষ্টা করবে, নয়তো মনিরার জন্য তার বলা কথাগুলো কাল হবে। তবে সে তো চুপ করে থাকতে পারে না। যদি তার সাধ্য থাকতো জনসম্মুখে এই বাড়ির 4 পুরুষের বাইরে মুখোশটা টেনে খুলে গলায় ছুরি চালিয়ে দিত, ছটপট করতে করতে নির্জীব হয়ে যেত। সে চোখ মেলে দেখত, কি যে শান্তি পেত বলার অপেক্ষা রাখে না। আপন ভাবনায় ব্যস্ত আফরা হাঁটতে হাঁটতে কখন অর্ধেক রাস্তা পার করেই ফেলেছে টেরই পায়নি। হুট করে সামনে কারো বাইক থামতেই হুড়মুড় করে থেমে যায় আফরা। চোখ তুলে সামনে তাকাতেই মীরার হাসি তার চোখে মুখে পড়ে। তাকে ভয় পেতে দেখে মেয়েটা আনন্দ পেয়েছে। আফরা কিছু না বলে বাইকের পেছনে চড়ে বসলো। শব্দ করে কাঁধে হাত রাখতেই খেকিয়ে উঠল মীরা, হাতির বাচ্চা, তুই আদৌ মেয়ে তো? কি শক্ত! আফরা বলল, ভয় দেখানোর সময় মনে ছিল না? বাইক ছুটা, পেঁচাল না পেরে, মাথা কিন্তু এমনি গরম। মীরা বলল, আবার কি হলো? কে গরম সীসা ঢেলেছে মাথায়? আফরা বলল, ঘুষখোর চরিত্রহীন অফিসারের নজর পড়েছে। কয়েকদিনের মধ্যে কিছু তো ঘটবেই আতিকুর, ওর প্রাণটাই নিয়ে নেব দেখিস। মীরা অবাক হয়ে তাকিয়ে থাকে আফরার দিকে। কেমন যেন ধ্বংসের আজ পায়। কেঁপে ওঠে সে। আফরা টের পায় সেই কাঁপন। এতক্ষণে রাগ পালিয়ে গিয়ে আফরার মাঝে দুষ্টুমি ছোঁয়া দিয়ে যায়। হেসে ওঠে। মীরা আর কিছু না বলেই বাইক ছুটায়। মনের মধ্যে কিছু প্রশ্ন উকি মারছে, তবে আফরাকে বলা নিষেধ। এই মেয়েকে বলে লাভও নেই। বলার সময় বেশ বলে, তবে করতে গেলেই কেমন কাঁপাকাঁপি। যা করা তাকেই করতে হবে। সব হারিয়ে যখন নিঃস্ব, তখন এই মেয়েটা তাকে সঙ্গ দিয়েছিল, মনের মধ্যে বাঁচার আকুতি দিয়েছিল।
তাকে বর্তমানে নিয়ে আসতে এক প্রকার যুদ্ধই করেছে, কি না করেছে আমার জন্য। অথচ আজ এই মেয়েটাকেই এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। আজ তো একটা বিহিত করিয়েই ছাড়বে। আতিকুর আরব নামক চ্যাপ্টার একদম ক্লোজ করে দিবে তাদের জীবন থেকে। আফরা বলল, আদিলের অফিসের সামনে নামিয়ে দিবি? কতদিন দেখি না মনে হয়। হেসে উঠল মীরা একদম হাহা করে। বাইকের শব্দের সাথে হাসিটাও কেমন ঝংকার ধরল। আফরা কিছুক্ষণ হাসির শব্দটা শ্রবণ করে নিজেও হাসলো। এই হাসির অর্থ তার জানা। বাইকটা থেমে যেতেই নেমে পড়ল আফরা। যদিও মীরা চেয়েছিল আফরার সাথে যাবে, তবে আফরা কোনোভাবেই মীরাকে নিয়ে যাবে না। এক প্রকার রাগ করে মীরা চলে গেছে। বিকেলেই শুরু। আফরা ধীরে পা চালায়। এর আগে অফিস গ্রাউন্ডটা দেখা হয়নি। মাথা ঘুরিয়ে চারপাশ দেখে। সূর্যের তীক্ষ্ণতা তাকে কাবু করতে পারে না। বৈশাখে শুধু, তবুও তাপে পোড়ায় না। গরমে এই সময় চোখ জুড়ানো সুন্দর কিছু দৃশ্য চোখে ভাসে, যদি দেখার মতো চোখ থাকে। গ্রীষ্মের ফুল বলতেই হিমচাপা, জারুল, কৃষ্ণচূড়া, জিনিয়া, গুলাজ আর নাগবল্লী। আফরা চোখ মেলে জারুল, জিনিয়া, নাগবল্লী ফুল দেখে। হুট করেই মনের সকল দুশ্চিন্তা ভুলে ছোটবেলায় ফিরে যায় আফরা। দৌড়ে এগিয়ে যায় সারিবদ্ধ ফুল গাছের দিকে। দেশি নয়, বিদেশি ফুলের জাত। আফরা চিনতে পারে না ফুলগুলো, তবে অদ্ভুত এক আকর্ষণ কাজ করে। হাত বাড়িয়ে তিনটে ফুল ছিঁড়ে সাথে সাথেই কানে গুঁজে নেয়। আফরার মতে মন যা বলে তাই শুনতে হয়। কে কি বলল, কে কি ভাবলো, সেসব দেখে কি হবে। নিজের মন শান্তি তো দুনিয়ার সব সুন্দর। পবিত্রতা ডুব ফুলের সাথে যেন আরেক ফুলের সন্ধি হয়ে যায়। নয়নতারা, পুর্তলিকা, রঙ্গন, রাধাচূড়া আরও অনেক প্রজাতির 12 মাসিক ফুল চোখে পড়ে আফরার। হুট করে আফরার মনে হয়, যার অফিস এত সুন্দর ফুলের বিচরণ, সে কি তার নির্দয় হতে পারে? আবার ভাবে, সে তো রীতিমতো ফুলের সাথে সন্ধি করেও নিয়েছে, তাই বলে কি সে নির্দয় নয়? চোখ বুজে শ্বাস নেয় আফরা। বর্তমানে এসব সে ভাবতে চায় না। দম বন্ধকর পরিস্থিতিতে আর কত? ফুলের নান্দনিকতায় আবার চোখ জুড়ায় আফরা। সূর্যের তাপকে যেন কাবু করে দিল, সাথে এনে দিল প্রচণ্ড প্রশান্তি। আফরা আরও কিছুক্ষণ থেকে অফিসের ভেতর ঢুকে পড়ে। অপর থেকে রহস্যময়ী আরেকটা রূপ দেখে বাকরুদ্ধ আদিল। অনেকদিন পর বন্ধ রুমের জানালা খুলে সূর্যের তেজি রূপ দেখেছিল সে। আফরাকে গেটে দেখে অনিচ্ছা সত্ত্বেও তাকিয়েছিল। কোনো রকম ভালো লাগা, আকর্ষণ নয়, জাস্ট কৌতূহল। কৌতূহল ছাড়া কিছুই খুঁজে পাচ্ছে না সে। এই মেয়ে নিজেকে এমনভাবে প্রকাশ করছে যে কৌতূহল না চাইতেও এসে যায়। তবে আজ আবার এই মেয়ের আগমনের কারণ খুঁজে পেল না। ভয় ডর নেই না কি? নিজে আসনে বসে আগে থেকেই লক করা দরজাটা খুলে রাখলো। স্বাগতম জানালো যা। আজ কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়নি আফরার। সরাসরি আদিলের কেবিনের দিকে চলে এসেছে। না কেউ তাকে না করেছে, আর না কেউ কোনো রকম প্রশ্ন করেছে। কেবিনের দরজা আগে থেকেই খোলা দেখে আফরা আর নক করে না, বরং ঢুকেই দরজা বন্ধ করে দেয়। আফরার উপস্থিতি টের পেয়ে আদিল বিতৃষ্ণা কণ্ঠে বলল, ভদ্রতা আজও শেখেননি মিস আফরা? অনুমতি নিতে হয় জানেন নিশ্চয়ই। আফরা বলল, অভদ্রের কাছে এসে অভদ্রতা জাহির করা মানে উল্লুবনে মুক্ত সরানো। কথাটা বলেই আদিলের সামনে বরাবর চেয়ার টেনে বসে পড়ে আফরা। এমন উত্তরই হয়তো আদিল আশা করেছিল। তাই তো তার সম্মুখে হাসি দেখা যায়। তার কানে গুঁজা ফুলগুলো উপর হাত ছুঁয়ে আফরা আদিলকে উদ্দেশ্য করে আবার বলল, দেখুন তো আমাকে কেমন লাগছে। আদিল তাকালো না পর্যন্ত। আফরা কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করলো, তবে না পেয়ে তার মধ্যে কোনো রকম অপমান, ইতস্তত, অস্বস্তি বোধের দেখা মিলল না। বরং হাসি চওড়া করে আদিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি কিছু জিজ্ঞাসা করেছি মিস্টার আদিল। আদিল বলল, আমার আপনাকে দেখা ছাড়াও আরও অনেক কাজ পড়ে আছে, সো প্লিজ। আফরা বলল, এই মুহূর্তে আরও কোনো কাজ নেই, আমাকে দেখুন। এবার আদিল তাকালো। এই মেয়ে নাছোড়বান্দা। এক পলক তাকিয়ে নজর ঘুরিয়ে বলল, ফুলটা সুন্দর, আপনি না। আফরা বলল, ফুলটা সুন্দর কারণ যে যার শরীরে স্থান পেয়েছে সে সুন্দর। বলে না, ফুল হাতে না গাছে শোভা পায়। আমার মতে কি জানেন, ফুল গাছের পর নারীর খোপায় শোভা পায়। তা দেখে যদি পুরুষ মুগ্ধ হয়, প্রশংসা করে, পবিত্র ফুলটাও তখন নারীর সৌন্দর্যটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। কথাটা বলে আফরা মুচকি হাসে। আদিল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। আজ এমন শান্ত কেন? কি সুন্দর কথা বলছে। চোখ ঘুরায় আদিল। প্রসঙ্গ টেনে বলে ওঠে, বিনা অনুমতিতে ফুল ছিঁড়ে কানে তো গুঁজলেন, তবে ফুলের নাম কি জানেন? আফরা বলল, আমার কাছে নাম নয়, সৌন্দর্যটাই বড় হয়েছে। এই যেমন ধরেন, আপনার তো অনেক নাম ডাক, আগে তো আসেনি। যখনই আপনার অ্যাটিটিউড আমার মনে ধরেছে, তখনই তো ঘায়েল হলাম।
আদিল বলল, আপনার মনে হচ্ছে না আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বকাটেদের থেকে প্লে গার্ড মেয়েরা যেমন পাল্টা ফ্ল্যাট করে তার থেকেও লেম ফ্ল্যাট করেছেন? আফরা বলল, বাংলাদেশে আর কিছু আছে নাকি? আছে, বাঙালিদের এই একরুখা আবেগ ঠিকই আছে। মেয়েদের ভালো ছেলে রেখে বকাটে সিগারেট খোর দেখেই পছন্দ হয়। ছ্যাঁকা খেয়ে দোষ দেয় পুরুষ জাতির। আবার পুরুষ মানুষের পছন্দ হয় প্লে গার্ড টাইপ মেয়েদের। একদম জান প্রাণ লাগিয়ে ভালোবাসে তারা। ছ্যাঁকা খেয়ে গাঞ্জাখোর হয়ে দোষ দেয় পুরো মেয়ে জাতির। অথচ আনাচে কানাচে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা সত্যিকারের ভালোবাসার জন্য ছটফট করে। আদিল হাসলো। মেয়েটা আজ প্ল্যান করে এসেছে, তাকে পটাতে চাইছে। তবে মেয়েটা হয়তো বুঝতে পারছে না তার এসব কথায় কোনো প্রাণ খুঁজে পাচ্ছে না সে। আপনার আবার বলল, এই যে আমি সত্যিকারের ভালোবাসার কথা জানান দিচ্ছি, আপনার পছন্দ হচ্ছে না। আদিল প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে। নাছোড়বান্দা আফরা যেন আজ পণ করে এসেছে। এমতো অবস্থায় আদিল কিছুটা চেঁচিয়েই বলে ওঠে, আপনি বেশি কথা বলছেন, এবার আসতে পারেন। আফরা বলল, আমার এখন যেতে ইচ্ছে করছে না। যাই হোক, বলুন তো এটা কি ফুল? আফরা চাইছে সন্ধ্যা পর্যন্ত আদিলের সাথে থাকা, এমনি এমনি তো আসেনি। বিশদ এক উদ্দেশ্য নিয়েই ঢুকেছে অফিসে। অপরদিকে আদিল ঘড়ি দেখছে বারবার। মেয়েটার উদ্দেশ্য না জানা পর্যন্ত সে কিছুই করতে পারবে না। জানাটা জরুরি। তাই আফরার সাথে তাল মিলিয়ে বলল, যুক্তরাষ্ট্র ও জাপানে এই ফুল লিথিয়ান থাস নামে পরিচিত। সৌরভহীন হলেও সৌন্দর্যের দিক থেকে এটি কোনো অংশেই গোলাপের চেয়ে কম নয়। ফুলের সৌরভে পোকামাকড় সহ রোগ জীবাণু বিস্তারের ঝুঁকি থাকে। এমনকি ফুলদানিতে ফুলের স্থায়িত্ব কতদিন সেটিও পুষ্পপ্রেমিকদের কাছে জরুরি। এক্ষেত্রে এই ফুলের স্থায়িত্ব অন্যান্য ফুলের থেকে দীর্ঘ। এই ফুলের বীজ তৈরি করা প্রায় অসম্ভব। তবে লিথিয়ান থাস ফুল চাষের সীমাবদ্ধতা অতিক্রম করেছে বাংলাদেশ। একেবারে দেশি আবহাওয়া, দীর্ঘ শ্রম ব্যয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে পরিমিত আলো, তাপ ও পানি সরবরাহ করে সম্প্রতি সম্ভব হয়েছে লিথিয়ান থাস ফুলের চাষ। বাংলাদেশে এই ফুলটাকে গোলাপ ফুলের উন্নত জাত হিসেবেই পরিচিত ঘটেছে। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নায়িকা নন্দিনী নামে নামকরণ করা নান্দনিক ফুলটি এখন আপনার কানে শোভা পাচ্ছে মিস আফরা ইবনাথ। আশা করছি সব তথ্য আপনার জানা হয়েছে। আর কোনো প্রশ্ন আশা করছি না। খানিক মুহূর্ত আফরা আদিলের দিকে তাকিয়ে কানে গোজা ফুলটা হাতে তুলে নেয়। শান্ত দৃষ্টি ফেলে একটা একটা করে পাপড়িগুলো ছিঁড়ে ফেলে। চোখে যেন অসম্ভব রাগ প্রকাশ পায়। আদিল ভ্রু কুঁচকে আফরার কাণ্ড দেখে। প্রিয় ফুলটাকে এমন দুমড়ে মুচড়ে যেতে দেখেও খারাপ লাগে না, বরং আরেকটা কৌতূহল তাকে ঘিরে ধরে। মেয়েটাকির গোলাপ পছন্দ না? এর মধ্যেই গম্ভীর কণ্ঠে আফরা বলে উঠল, আই হেট দিস ফ্লাওয়ার। আদিল বলল, বাট আই লাভ দিস ফ্লাওয়ার মিস আফরা। আপনার সাহস কী করে হলো আমার সামনে বসে আমার বাগানে আমার পছন্দের ফুল ছিঁড়ে ফেলার? রাগ নিভে যায় আফরার। এই যে সামনের মানুষটা হাইপার হচ্ছে, তার শান্তি লাগছে, আনন্দ লাগছে। আফরা বলল, আপনার কষ্ট হচ্ছে মিস্টার আদিল, তবে আমার কেন শান্তি লাগছে? আচ্ছা, আমার একটা নাম দিন তো, আমার পছন্দের ফুলের নাম। আদিলের দৃষ্টি শান্ত। সে কখন হাইপার হলো, তার কখন কষ্ট হয় সে তো টের পায় না। আফরাকে ভুল প্রমাণ করতে বলে ওঠে, কষ্ট? আদিল মাহমুদের সাথে এটি যায়? আদিল মাহমুদ নামটাতেই ভয়, কষ্ট, ভয় পেয়ে পালিয়ে যায়। আফরা বলল, সাদা প্যাকেটের রহস্য কি মিস্টার আদিল মাহমুদ? কোথায় সেই ভাবাবেশ মুখশ্রী? আদিলের চোখে মুখে ভয় দেখতে পাচ্ছে আফরা। উঠে দাঁড়ায় সে। তার সময় হয়ে এসেছে। হাসতে হাসতে বেরিয়ে যায় কেবিন থেকে। আদিল থম মেরেই বসে রয়। মেয়েটাকে সুযোগ দিয়ে সে কি নিজের বিপদ নিজেই ডেকে আনছে? উদ্দেশ্য জেনে কি হবে? মানুষটাই যদি না থাকে, তাহলে তার উদ্দেশ্য কি করে আদিল মাহমুদের জীবন পরিবর্তন ঘটাবে? শব্দ করে হাসতে থাকে আদিল। এই হাসির কারণ কারো নিঃশ্বাস, কারো ছটপটানি, কারো রক্ত চোখ জুড়ানোর মতো মুহূর্ত। রাত 10টার মতো বাজে। বেশ রাত। বাড়ি ফেরেনি আফরা। সেই কখন থেকে বাইরে দৃষ্টি ফেলে দরজায় বসে আছে মীরা। ফোনটাও তুলছে না। দুশ্চিন্তার প্রকৃতির জোরানো হাওয়াতেও ঘামছে সে। এরকম রাত আফরা কোনোদিনই করেনি। দুশ্চিন্তা হওয়ারই কথা। আদিল মাহমুদ আবার কিছু করেননি তো? মীরা দরজায় তালা দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল আবার। উদ্দেশ্য নাদিয়ার কাছে যাওয়া। মেয়েটাই তাকে সাহায্য করতে পারবে। প্রকৃতির উত্তাল হাওয়ার বাইক চালাতে হিমশিম খেতে হয় মীরাকে। তবে সে থেমে থাকে না, বরং সর্বোচ্চ স্পিডে আহমেদ বাড়ির সামনে দাঁড়ায়। বাড়িটা দেখেই তার চোখ জ্বলে ওঠে। আগুনের ফুলকিগুলো যেন চোখের মণিতেই নেচে ওঠে। খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে নেয় নিজেকে। চেয়ারে বসে থাকা দারোয়ান তাকে দেখেই দাঁড়িয়ে গেছে। এদিকে এসে কিছু জিজ্ঞাসা করার আগেই মীরা বলল, দারোয়ান আর কিছু বলে না, ভিতরে চলে যায়। মীরা বাইরে দাঁড়িয়ে আফরার ফোনে ফোন লাগায়। ফোন দিতে থাকে। রিং বেজে কেটে যায়। কেউ ওঠায় না। মদ খেয়ে উল্লাস করেছিল নাদিয়া। এই সময়টাই সে নিজের মতো একা কাটায়। দরজায় টোকা পড়ায় চরম বিরক্ত হয় সে। বিশ্রী ভাষায় দুটো গালিও দেয়। দরজার ওপাশে দাঁড়ানো কাজের মেয়েটা গালিও শুনে দরজা ধাক্কাতে থাকে। এ আর নতুন কি? এ বাড়িতে যবে থেকে কাজ করছে প্রতিদিন তাকে এমন গালি
গালিগালাজ শুনতে হয়। প্রথম কয়েকদিন কষ্ট হতো, কাঁদতো, তবে এখন আর ইমোশনাল কাজ করে না। পেট চালাতে পারছে, এটাই অনেক। দরজা খুলছে না বলে এবার মেয়েটা চেঁচিয়েই বলল, আপা নিচে একজন মেয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে খুঁজছে, শুনছেন? দরজা খুলে যায়। নাদিয়া কাজের মেয়েটাকে কিছু না বলেই পা চালিয়ে নিচে চলে যায়। তার মন বলছে আপরা ও মীরার মধ্যে কেউ এসেছে, আর সে যা আশঙ্কা করছে তা নয় তো। কেমন যেন কেঁপে ওঠে নাদিয়া। এমন হলে ধ্বংস বুঝি কেউ আটকাতে পারবে না। গেট পেরিয়ে যেতেই মীরাকে অস্থির চিত্তে পায়চারি করতে দেখে যা বোঝার বুঝে যায় নাদিয়া। চেঁচিয়ে বলে ওঠে, বাইক চালাও মীরা, ফাস্ট। মীরা আর কথা বাড়ায় না। বাইক স্টার্ট দিতেই উঠে বসে নাদিয়া। চোখের পলকেই যেন বাইক হাওয়া হয়ে যায়। দারোয়ান কিছুক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকে। হুট করে কি যেন মনে হতেই পকেট থেকে বাটন ফোনটা বের করে কিছু একটা লিখে সেন্ড করে পাঠিয়ে দেয়। তার কাজ আপাতত এটাই। বাইক থামে আদিলের অফিসে। চারপাশ অন্ধকার, কেমন একটা ভুতুড়ে পরিবেশ। অবাক করার ব্যাপার হলেও অফিসে কোনো গার্ড নেই। গেট পাসওয়ার্ড ছাড়া খুলবেও না, মানে আদিল অফিসেই নেই। নাদিয়া হিসাব কষে, ভাইকে ফোন দেয়, তবে তাকে নিরাশ করে অপর পাশে মেয়েটি কণ্ঠ ভেসে আসে, বন্ধ। চিন্তায় চুল কামচে ধরে সে। মীরা উন্মাদের মতো বলে ওঠে, আমাকে যেতে হবে নাদিয়া, তুমি বাড়ি চলে যাও, পেছনে এসো না। বলেই বাইক ছুটায়। রাগে চিৎকার করে ওঠে নাদিয়া। এত রাতে মেয়েটা তাকে একা রেখে গেল কিভাবে? এর শোধ পরে তুলবে, আগে আপনাকে খুঁজে বের করতে হবে। সে চাইছে না খেলাটা মাঝপথে থেমে যাক। এত এত খেলোয়াড়দের হুটহাট আত্মচিৎকার দেখতে মজাই লাগে। অনেকদিন পর আবার সেই নম্বরে ফোন দেয় নাদিয়া। ফোন রিসিভ হবে জেনেও ধৈর্য রাখতে পারে না, চেঁচিয়ে ওঠে সে, পিক আপ দ্য কল। অপর পাশের মানুষটা মনে হয় রিসিভ করে কথাটা শুনতে পায়। হেসে ওঠে, হেয়ালি করে বলে, খুব মিস করছো বুঝি? নাদিয়া বলল, নিজেকে ফানি ম্যান হিসেবে তুলে ধরো না, আপাতত আমার কাছে আপাত মস্তক পুরোটাই আমার চেনা। হাসির শব্দ শুনতে পায় নাদিয়া। নিজের কথাই নিজেই লজ্জা পায়। আপাত মস্তক পুরোটা সে সত্যিই চিনে? সম্ভব? লোকটি বলল, আমাকে চেনা বড্ড কঠিন, আমি দুর্লভ। অন্ধকারে রহস্য খুঁজে বের করা মানেই অন্ধকারে হারিয়ে যাওয়া। তুমি কি আঁধার পছন্দ করছো নাকি? সেখানে কিন্তু মদ পাবে না। রাগে কাঁপছে নাদিয়া। এই হেয়ালি তার একদম পছন্দ হচ্ছে না। এই লোকটা কি বুঝতে পারছে না আপনার কিছু হলে পুরো খেলটাই পাল্টে যাবে? চিৎকার করে বলল নাদিয়া, আই ইউ ম্যাড? তুমি বুঝতে পারছো না বিষয়টা? আপনার কিছু হলে তুমি টিকতে পারবে? লোকটা বলল, রিল্যাক্স, এগিয়ে এসো, কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। নাদিয়া ঠোঁটের কোণে হাসি ফুটে। ফোনটা পকেটে ঢুকিয়ে এক দৌড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে চলে যায়। হুডি পরিহিত অবয়ব দেখে এগিয়ে যায় সে। কোনো রকম শব্দ ব্যয় না করে বাইকে বসে পড়ে। বাইক ছুটতে শুরু করে, তবে কথা হয় না। পিনপত নীরবতা বিরাজ করে। নাদিয়া জানে না কোথায় যাচ্ছে তারা, তবে এটা নিশ্চিত যে আপনাকে ঠিক পেয়ে যাবে। আলো আঁধারি ঘর, মাঝখানটায় একটা চেয়ার রাখা, তাছাড়া এই ঘরে আর কিছু দেখা যাচ্ছে না। বসে আছে একজন, ঠিক বসে আছে না, তাকে তো বেঁধে রাখা হয়েছে চেয়ারে। সেই ব্যক্তি এখন অচেতন অবস্থায় পড়ে আছে অচেনা জায়গায়। ঘরটা নিস্তব্ধ নয়, কেমন খটখট শব্দ হচ্ছে। মনে হয় কেউ লোহার জাতীয় কিছুতে বারবার বাড়ি দিচ্ছে, হয়তো কোনো কিছু শান দিচ্ছে। ঘরে জ্বলে থাকা লালবাতিটা কিরণে এসে বাড়ি খাচ্ছে সদ্য শান দেওয়া চা পাটির ওপর। কিরণগুলো কারো চোখে আনন্দ সৃষ্টি করছে। মনে হচ্ছে তার আনন্দে চা পাটিটাও আনন্দ পাচ্ছে। তার মতো চা পাটিটাও কারো রক্ত ছুঁয়ে দেওয়ার জন্য ছটফট করছে। অপেক্ষা শুধু জ্ঞান ফেরার। সময় পেরিয়ে যায় কয়েক মিনিট। লোকটি পিটপিট করে চোখ খুলে। মস্তিষ্কের নিউরনগুলো যখন আপন ভূমিকায় জেগে ওঠে তখন চমকে ওঠে সে। দাঁড়িয়ে যায় পারে না। নিজেকে বাঁধা অবস্থায় দেখে চেঁচিয়ে ওঠে। আতিক বলল, কে আছো? কে নিয়ে এসেছো আমাকে? শুনতে পাচ্ছ কেউ? উত্তর ফিরে আসে না। অপেক্ষা করে সে। হুট করে গম্ভীর কণ্ঠ ভেসে আসে আগন্তুকের, ইন্সপেক্টর আতিকুর যে। কেমন লাগছে নিজেকে এমন দেখে? ভীষণভাবে চমকায় আতিকুর। থানা থেকে আগে বের হয়ে এসেছিল আপনাকে কাছে পাবে বলে। অর্ধেক পর তো এসেই পড়েছিল, তবে হুট করে এক বাইক এসে সামনে দাঁড়ালো। সে তাকে শাসাতে চাইছিল, তবে হয়ে ওঠেনি। পেছন থেকে কিছু একটা স্প্রে করতেই অজ্ঞান হয়ে ঢলে পড়ে জমিতে। বর্তমানে নিজেকে এমন অপরিচিত জায়গায় বাঁধা অবস্থা দেখে চতুর মস্তিষ্কের আতিকুর নিজের বিপদ বুঝেই ফেলেছে। তবে কণ্ঠটা আর চেনা চেনা লাগছে কেন? কিছু বলার সুযোগ তার হয়ে ওঠে না। তার আগেই মুখ বেঁধে দেওয়া হয় তার। অজ্ঞান মুখোশধারী ব্যক্তিটা নিজের উল্লাস প্রকাশ করতে হো হো করে হেসে ওঠে। হাসার সময় এতটা দীর্ঘ হয় যে আতিকুরের কান গরম হয়ে আসে। মাথা ধপ করে জ্বলে ওঠে। এ কেমন সর্বনাশা হাসি, এ কেমন উল্লাস! হাসি থামে। এগিয়ে আসে অজ্ঞাত লোকটি। নিজের হাতে থাকা চা পাটিটা আতিকুরকে দেখিয়ে বলে ওঠে, আগন্তুক, দেখছিস এটা? এটা চা পাটি দিয়ে তোর শরীর আমি একটু একটু করে কাটবো। বিশ্বাস কর, একটুও কষ্ট হবে না। রক্ত দেখে আমার আনন্দ হবে, আকাশ ছোঁয়া আনন্দ। কথাটি শেষ করেই লোকটি চা পাটি চালিয়ে দেয় আতিকুরের হাতে। এক কোপেই বাম হাতে শরীর থেকে আলাদা হয়ে যায়। গগন শুনিয়ে চিৎকার করার কথা থাকলেও আতিকুর টু শব্দ পর্যন্ত করতে পারে না।
চোখ বেয়ে জলগুলো অবিরাম পড়তে থাকে। চোখে মুখে বাঁচার আকুতি, ছেড়ে দেওয়ার অনুরোধ। তবে অজ্ঞাত সেই মুখোশধারী কি সেই আকুতি দেখার সময় বা ইচ্ছে আছে? সে তো রক্ত দেখেই উন্মাদনা হারিয়ে গেছে। বাম হাত থেকে নজর ঘুরিয়ে লোকটি ডান হাতের দিকে তাকায়। তার চোখ জ্বলে ওঠে। এই ডান হাত ছিল বলেই তো অকারণে অন্যের উপর জুলুম করতে পেরেছে। একটু পর কি করবে? হিসিয়ে বলল আগন্তুকটি, এই হাত দিয়েই তো অসহায় মানুষের উপর প্রহার করিস। এই হাত দিয়েই তো অসহায় মেয়ের সংগ্রামে হাত দিস। এই হাত দিয়েই তো মেয়েদের অনিচ্ছা সত্ত্বেও জোর করে কাছে টেনে নিস, ভোগের সামগ্রী বানিয়ে রাখিস। আজ এই হাত তোর পাপের প্রায়শ্চিত্ত করবে। চেয়ারের হাতলে বেছানো হাতের আঙুলে চাপাটিটা চেপে ধরে ছটপট করে আতিকুর। থামাতে চায় পা, কিন্তু পা দুটো তো বাঁধা। আজ যেন মুখোশধারী লোকটা নিজের ভেতরের সকল হিংস্রতা ঢেলে দিচ্ছে আতিকুরের মাঝে। হাতের 4টে আঙুলের হাত থেকে আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি খায়, ফ্লোর রক্তে ভেসে যায়। মুখোশধারী এবার চাপাটিটা চালিয়ে দেয় হাতের ওপর অংশে, একটু একটু করে আলাদা করে হাতের অংশগুলো। এত ব্যথা হয়তো আতিকুর সহ্য করতে পারেনি, আবার অজ্ঞান হয়ে যায়। বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় মুখোশধারী। চ শব্দ করে বাম হাতের কাটা অংশটা হাতে তুলে নেয়। জ্ঞান ফিরলে আবার তার হিংস্রতা শুরু করবে। তার আগে এই হাতটাকে কুচি কুচি করা যাক। সময় নিয়ে হাতটাকে এক একটা মাংসের টুকরো বানায়। হাড্ডিগুলো সাইডে রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনিমেষ। তার আর ধৈর্য ধরতে পারে না। ধপাধপ পা ফেলে বাইরে চলে যায়। ফিরে আসে এক বোতল পানি নিয়ে, মুখের উপর পুরো গ্লাসটা ঢেলে দেয়। নিভু নিভু চোখ খুলে আতিকুর। মুখোশধারী বুঝতে পারে দুর্বল চিত্তের লোকটা একটু পর আবার অজ্ঞান হয়ে যাবে, তাই মনের স্বাদ মেটাতে বলল, আগন্তুক চিন্তা নেই, মেয়েকে খুব ভালোবাসিস তো? পুরুষ মানুষ খারাপ হোক, বাবা হিসেবে যেন পারফেক্ট। তোকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। আমার বাবাও না আমাকে খুব ভালোবাসতো, একদম প্রাণ ছিলাম তার। তবে দেখ তার প্রাণটা কতটা কষ্ট পেয়েছে। তবে তোর মেয়ের কোনো ক্ষতি আমি করব না, ক্ষতি যেন না হয় তাই দেখব। এখন রিল্যাক্স মুডে পরপারে চলে যা তো। তুই মরার পর তোর শরীরটা আমি কুচি কুচি করে কাটবো, কেউ চিনতেও পারবে না। হো হো করে হেসে চাপাটিটা গলায় চালিয়ে দেয়। নিভে যাওয়া শরীরটা কিছুক্ষণ পর ছটফট করে মৃতর কোলে ঢলে পড়ে। মুখোশধারী চোখ মেলে পুরো দৃশ্যটা অন্তরে ধারণ করে। এতটা তৃপ্তি সে কয়েক বছরেও পায়নি। এরপর আস্তে আস্তে শরীরটা মাংসের আস্তরণে পরিণত হয়। মাংসগুলো বিক্রি করলে হয়তো অনেক টাকার মালিক হয়ে যেত। আইডিয়াটা খারাপ না। ভাবতে ভাবতেই হাসে সে। আজ তার জীবনের সবচেয়ে আনন্দময় সময়, রাত। মনের বাসনাগুলো এভাবেই পূর্ণতা পাক। রক্তে ঘ্রাণ সেই নেশা ধরায়। এই নেশা সহজেই কাটে না। নিস্তব্ধ পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন অন্তরিক্ষ। আজ তারকারাজিও মেঘের আড়ালে লুকিয়ে আছে। মেঘেদের রাজ্য চলেছে পুরো আকাশ জুড়ে, যার প্রভাবে ধরণী আজ ঘুমট। অমাবস্যা নাকি? চারিদিকে এত রহস্য রহস্য কেন? মনে হচ্ছে কেউ নিবিড় চোখে পরখ করছে। আদিল ফোনের ফ্ল্যাশলাইট নিভিয়ে দিল। সন্ধানী চোখে এদিক ওদিক পরখ করে জুতোটা খুলে 2 পা এগিয়ে আসলো। কিছু দূর কারো অবয়ব টের পাচ্ছে সে। ভয় চিন্তা কোনোটাই হচ্ছে না। এমন ভয়ের দিন সে কবেই পার করে এসেছে। তবে তার সন্দেহ হচ্ছে কালকের মতো আজকেও আবার মেয়েটি কৌতূহল মেটাতে চলে আসেনি তো। আজ তো আবার অফিসে এসেও নিজের উদ্দেশ্যের খানিক বুঝিয়ে দিয়ে গেছে। এমন হলে আজ মেয়েটি বাঁচবে না, সে হরপ করেই বলতে পারে। অবয়ব যখন আস্তে আস্তে তার নিকটবর্তী হয়, হাত বাড়িয়ে গলা চেপে ধরল আদিল। মেয়েটির কুকানোর শব্দ। আদিল হেসে উঠল। তার সন্দেহটাই তাহলে ঠিক হলো। মনের মাঝে উল্লাস ভেসে যায়। অন্ধকারের মাঝে মেয়েটির কান বরাবর মুখ এনে বলে ওঠে, আজ তৃপ্তি নিয়ে আহার করব। টের পায় মেয়েটি থরথর করে কাঁপছে। কিছুটা অবাক হয় সে। তার জানা মতে আপনার ইবনাথ মেয়েটা তার যোগ্য প্রতিপক্ষ, কিন্তু সে ভুল। অন্য মেয়েদের মতো সেও ভীতু, দুর্বল, পুরুষের পায়ের তলায় থাকার যোগ্য। গলা ছেড়ে সামনের দিকে ধাক্কা দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার সাহসে তারিফ করতে গিয়েও পারলাম না। তবে আজ আদিল মাহমুদের থেকে আপনার মুক্তি নেই। আদিল মাহমুদ দুর্বল সবল দেখে না, যাকে মনে ধরে তাকেই তার জীবনে মায়া ত্যাগ করতে বাধ্য করে। গলাটা তাহলে ভিজিয়ে নেই। ধপ করে পড়ার শব্দ। আদিল 2 পা পিছিয়ে যায়। তড়িঘড়ি করে ফোনের লাইট জ্বালিয়ে দেয়। বিস্ময় ঘিরে তাকিয়ে থাকে। কিভাবে কি? ছোট ছোট পা ফেলে হাঁটছে আপরা। অন্ধকার প্রকৃতির মায়ার কবেই সে পড়েছে। আজ খুব করে ইচ্ছে করছিল অন্ধকারে মিশে যেতে, অন্ধকারে প্রাণ ভরে শ্বাস নিয়ে নেবে। গভীর রাতে ঝড়ো হাওয়ার কার্বন ডাই অক্সাইড মিশিয়ে দেবে। বিষাক্ত গ্যাসগুলো উড়িয়ে দেবে বিষাক্ত মানুষগুলো দেখে। তখন কি বিষে বিষে বিষক্ষয় হবে? যন্ত্রণায় ছটফট করবে মানুষগুলো? সে প্রাণ ভরে দেখত। তার মন পড়ছিল অন্ধকারে হাঁটার জন্য। তবে অন্ধকার যে রহস্যের নীড়, ঠিক নিজের হিংস্রতা মেপে জখম করেছে তাকে। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোই পা লেগে পড়ে গিয়েছিল ধুলোবালি মেশানো রাস্তায়। ছিলে গেছে হাত পা, জ্বলছে। তবে কষ্ট তার চোখে মুখে নেই, বরং পড়ে গিয়ে হেসেছিল সে। অন্ধকারে হিংস্রতাকে যোগ্য জবাব দিতে অনেকটা সময় সে হাত পা গুটিয়ে বসেছিল রাস্তায়। আপনার কাজে অন্ধকারও মনে হয় লজ্জা পেয়ে হার মেনে নিয়েছে। আর কোনো বাধাই তো পড়তে হয়নি। দিব্যি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। দূর থেকে আলোর ঝিলিক আসছে। আপনার চোখ মুখ কুঁচকে নিল এবার। অন্ধকার আবার তার সাথে
বেইমানি করলো? আলোটা আস্তে আস্তে নিকটবর্তী হতেই দাঁড়িয়ে পড়লো সে। শব্দ করে বাইক এসে থামলো তার সামনে। ঝটপট নেমে পড়লো কেউ। আপনার মনে হয় একটু হলেও টের পেলো কেই হতে পারে। বিরক্তি কণ্ঠে বলল, আমার ভালো থাকা সহ্য হয় না তোদের? কথাটা বলা শেষ, আপরা গালে থাপ্পড় পড়তেও দেরি হয়নি। ভীষণভাবে চমকায় আপরা। তবে অন্যান্যদের মতো সামান্য চড়ে তার গালে হাত চলে যায়নি, বরং অদ্ভুত দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখছে। রাগে ফুঁসছে মীরা, শরীর কাঁপছে তার, চোখগুলো অসম্ভব লাল। আপরা এক ছুটে বুঝে নিল মেয়েটা তার জন্য টেনশন করে কাঁদছে। একটু নয়, অনেকটা সময় কেঁদেছে। তার জন্য কেউ কেঁদেছে ভাবছে তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে কি কারো আপন হওয়ার মানুষ? মীরা নিজেকে স্বাভাবিক করলো ঠিকই, তবে পরে রাগ কমার বদলে আরও বাড়ল যেন। চিৎকার করে বলল, তোর কোনো টেনশন আছে? আমার কতটা চিন্তা হয়েছিল। রাতের অন্ধকারে শব্দটা কেমন ভয়ঙ্কর শোনালো। মনে হলো এই চিৎকার গ্রামের পথ পেরিয়ে শহরে চলে যাবে, আর সবাই টের পেয়ে যাবে আপনারও একটা ছোট বোন আছে, যাকে দেখতে সে রাত বিরতে ছুটে গিয়েছিল। জখমও হয়েছে। তখন কি শত্রুরা ঝাঁপিয়ে পড়বে, তার আধমরা বোনটাকে একেবারে মেরে ফেলবে? বড়সড় ঢোক গিলে আপরা, তবুও গলা কেমন শুকিয়ে যাচ্ছে, কথা বলা দুষ্কর হয়ে যাচ্ছে। আপরা অবুঝের মতো এগিয়ে গিয়ে মীরার মুখ চেপে ধরল। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আস্তে আস্তে, শুনতে পাবে ওরা। মেরে ফেলবে আমার বোনটাকে, বাঁচতে দিবে না। আমার শেষ সম্বলটুকুও কেড়ে নিবে। আস্তে কথা বল, একদম চুপি চুপি, ফিস ফিস করে। আমি ছাড়া কাকপক্ষীও যেন টের না পায় এখানে কেউ আছে। অন্ধকারে মিশে ব্যক্ত করছে মনের কথা। মীরা নিভে যায়। রাগটা গায়েব হয়ে চোখে মুখে ব্যথা ফুটে ওঠে। দু হাত মেলে আগলে নেয় আপনাকে। আজ এত কান্না পাচ্ছে কেন? হারানো মুহূর্তগুলো কেন চোখের সামনে ভাসে? কেনই বা মনে হচ্ছে বর্তমান সুন্দর হলো, একটু পরেই সে বর্তমানকে অতীত করে পেরিয়ে যাওয়ার ভবিষ্যৎ তাদের জন্য সুখকর হবে না। চোখের জলগুলো অনায়াসে গাল বেয়ে পড়তে থাকে। আপনার শরীরও মৃদু কাঁপছে। চোখে পানি নেয়, তার কান্না পাচ্ছে। খুব করে কাঁদতে ইচ্ছে করছে, নিজেকে সম্পূর্ণ মেরে দিতে ইচ্ছে করছে মেয়েটির সামনে, তবে সে পারছে না। জলহীন কান্নাকে তো মানুষ মিছে মিছে লোক দেখানো কান্না বলে। তাকে আগলে রাখা মেয়েটাও কি তার আর্তনাদকে মিছে মিছে বলবে? আপরা মীরার বুক থেকে সরে আসে। কেমন অপ্রস্তুত হয়ে পড়ে দুজনেই। কয়েক মুহূর্ত যায় নীরবে। হুট করে মীরা পা ভাঁজ করে রাস্তায় বসে পড়ে। আপরাও খানিক পর মীরার পাশে বসে পড়ে। নীরবতা সমীকরণ মেপেই মীরা বলে ওঠে, আমাকে বলে আসলে কি আমি বাধা দিতাম? আমার খেয়াল ছিল না। কতবার ফোন দিয়েছি, ধরার প্রয়োজন মনে করিসনি? কেন? ফোন দিয়েছিলি বুঝি? ইস, ফোন তো সাইলেন্ট, দেখিনি। আপনার হেয়ালিতে রেগে গেল মীরা। দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে হেয়ালি করবি না আপরা? আপরা মুচকি হাসলো। উঠে দাঁড়িয়ে মীরার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, বাড়ি চল। মীরা চাপা শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আপনার হাত ধরলো না। মীরার আচরণে আপনার কিটকিটিয়ে হাসলো। আর কোনো কথাই হলো না, শুধু হাঁটার শব্দটাই অন্ধকারে বারবার বাড়ি খেলো। নাদিয়াকেও মেসেজ পাঠিয়ে দিয়েছে মীরা। বাইকে চেপে বসতেই শব্দ করে ছুটতে শুরু করলো বাইক। মীরার মেসেজ পেয়ে খোঁজ থামিয়ে দেয় নাদিয়া। লোকটি বাড়ি পৌঁছে দিচ্ছিল তাকে। হঠাৎ নাদিয়ার কথায় হেসে উঠল সে। বাড়ি তার নিজস্ব কোনো বাড়ি আছে নাকি? হেয়ালি করে বলল, কার বাড়ি? তোমার? বিয়ে করে ঘর জামাই রেখে দিবে নাকি? কথাটা শোনা মাত্রই নাদিয়া দুম করে কিল বসানো লোকটার পিঠে। রেগে বলল, বলেছি না আমার সামনে নিজেকে এমন করে তুলে ধরবে না। লোকটি বলল, নরম হাতের স্পর্শ খারাপ না। তার কথা বিপরীতে এমন কথা নাদিয়া মোটেও আশা করেনি। লোকটি দিন দিন আরো বেশি অচেনা হয়ে যাচ্ছে। এমন অচেনা হলে সে বুঝবে কি করে? রেগে নিজের মতো ফুঁসতে লাগলো সে। কিছুক্ষণ পর লোকটি নিজে থেকেই বলল, ক্রমশ শীঘ্রই। রাগে নাদিয়া আর কথা বলল না। এতে লোকটি অপমানিত হলো না, বরং হাসিটা কেমন বাড়ছিল। আহমেদ বাড়ি থেকে কিছুটা দূরে বাইক থামাতেই নাদিয়া নেমে পড়ল। কিছুক্ষণ মাস্ক পরিহিত মুখশ্রীর দিকে তাকিয়ে ঘুরে হাঁটতে লাগলো। এমন সময় টের পেল লোকটি চাপা সুরে বলছে, আমার উপরে যাওয়ার চেষ্টা করো না নাদিয়া। তুমি নিজেও জানো না আমার হাত কত লম্বা। খেলাটা আমি আস্তে আস্তে এগোচ্ছি বলে ভেবো না আমি কিছুই করতে পারবো না, বা আমি অপারক। আপরা কেন, কেউ আমার খেলায় মুখ্য গুটি নয়। মন চাইলে আমি খেলা থেকে আপরা নামক গুটিটা সরিয়ে ফেলতে পারি। পুরো খেলাটায় একছত্র নির্মাতা আমি। আমাকে টেক্কা দেওয়া মানে জীবনের মায়া ত্যাগ করা। সাবধান। বাইক ছুটার শব্দ, কথাগুলো সারমর্ম মস্তিষ্কে ডোর বেলে বাজতেই নাদিয়া রেগে মাটিতে লাথি বসালো। কিছুটা চেঁচিয়েই বলল, তুমি খেলা নির্মাতা হলেও জানো না খেলা কখনো একজনে হয় না। বিপক্ষ দল ছাড়া যেমন খেলা অনুষ্ঠিত হয় না, তেমনি দলে খেলোয়াড়ের মধ্যে একজন অনুপস্থিতি থাকলে খেলা শুরু হতে পারে না। নাদিয়া আহমেদকে চুনোপুটি ভেবে তুমি খুব ভুল করলে। এর দাম তোমাকে দিতেই হবে, ক্রমশ শীঘ্রই। তারপর ধপাধপ পা ফেলে গেট পেরিয়ে বাড়িতে ঢুকে পড়ল। মদের 6 গ্লাস ফুলফিল হয়নি বলেই মনে হয় রাগ লাগছে এত। তাকে এত রাগতে চলবে নাকি? মস্তিষ্ক ঠান্ডা রেখে খেলা চালিয়ে যেতে হবে। ঘরে ঢুকে সবাই বসে মদের গ্লাস হাতে নেয়। চুমুকের মতো টানছে সে। ঠোঁটের কাছে নিয়ে যখনই চুমুক দিবে ঠিক তখনই নিস্তব্ধ ঘরের মাধুর্যতা নষ্ট করে বিকট শব্দে ফোনটা বেজে ওঠে। এবার সকল রাগ যেন মদের গ্লাসটার উপর পড়ে। রেগে ছুঁড়ে মারতে গিয়েও ফিরে আসে সে। তাকে যদি কেউ প্রশ্ন করে সে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিঃশব্দে কোনো রকম সময় ব্যয় না করে সে বলবে অ্যালকোহলের নাম দেবে। অ্যালকোহল ছাড়া সে নিঃস্ব।
মদের গ্লাসটা সুন্দরভাবে রেখে পকেট থেকে ফোন বের করে ভাইয়া নামটা জলজল করছে স্ক্রিনে। লাফ দিয়ে উঠে দাঁড়ায় সে। আবার কি হলো? সে তো এত রাতে এমনটা আশা করেনি। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে গম্ভীর স্বর ভেসে আসে। আদিল, আধা ঘন্টার মধ্যে আমার বাংলোতে দেখতে চাই তোমাকে। ফার্স্ট। হ্যাঁ বা না কোনো রকম প্রশ্ন করার সুযোগই হয়ে ওঠে না নাদিয়ার। তার আগেই আদিল ফোন কেটে দেয়। বিরক্তিতে হাত মুষ্টিবদ্ধ করে নেয় নাদিয়া। তাকে যেতেই হবে। এই রাতের বেলাতেও তাকে যেতেই হবে। না হলে কাল সকাল হয়তো তার জন্য সুখকর হবে না। যদিও কোনো মুহূর্তই তার জন্য সুখকর নয়। মদে গ্লাসের দিকে তাকায় নাদিয়া। পা চালিয়ে গ্লাসটা হাতে তুলে নিয়েই পেটে চালান দেয় সে। তৃপ্তির ঢেকো তোলে। এবার শান্তি লাগছে। সব রাগ যেন হাওয়া। গাড়ি চাবি নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আজ একটু অবাধ্য হতে ইচ্ছে করছে। 20 মিনিটেই যেতে পারত সে, তবে সে যাবে না। আধা ঘন্টা পেরিয়ে গেলেই সে যাবে। সে কি হুকুমের গোলাম নাকি? ভাইকেও তো বুঝতে হবে। তারা একই রক্ত, জেদ একই রকম হবে। আধা ঘন্টা পেরিয়ে গিয়ে আরও 5 মিনিট সময় অতিবাহিত হওয়ার পর নাদিয়া এলো আদিলের বাংলোতে। সদর দরজা আগে থেকেই খোলা। হেলে দুলে ভেতরে ঢুকেই ভাইকে পায়চারি করতে দেখল সে। চিন্তিত নাকি বোঝা গেল না, তবে গম্ভীর। নাদিয়ার উপস্থিতি টের পেয়ে আদিল গম্ভীর কণ্ঠে বলে উঠল। আদিল বলল 5 মিনিট লেট। ভয় লাগলেও নাদিয়া নির্বিকার চিত্তে বলল, ঘড়ি আছে আমার হাতে। আদিল বলল, বেশ কথা বলছো না, ভয় করে না আর? নাদিয়া বলল, 5 মিনিট লেটের জন্য তুমি যদি আমাকে শাস্তি দিতে পারো, আমার ভয় না পাওয়া স্বাভাবিক না? আফটার অল একই রক্ত। আদিল হাসল। কিছুক্ষণ নাদিয়ার মুখশ্রীর দিকে তাকিয়ে হাসিটা চওড়া করলো। নাদিয়া এবার ভয়ে একদম সিটিয়ে গেল। এই হাসি তার অপরিচিত নয়। আদিল একটু একটু করে নাদিয়ার সামনে এসে নাদিয়ার গালে ডান হাত রাখলো। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কি যেন ভাবলো। আবার হুট করে গালটা শক্ত করে চেপে ধরে বলল, আমার সামনে বড় বড় কথা বলো না। রক্তের গরম আমাকে দেখিয়ে লাভ নেই। বিশ্বাস করো, তোমার জীবন নিতে আমার একটুও কষ্ট হবে না। নাদিয়া ব্যথায় চোখ বন্ধ করলেও ছাড়ানোর কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। আদিলের দিকে তাকিয়ে রইল অপলক। এই যে সামনের মানুষটা তাকে ব্যাখ্যা দিচ্ছে, অথচ তার চোখে মুখে কেমন অদ্ভুত অনুভূতি দেখা যাচ্ছে। সেটা আনন্দ নাকি ব্যথা টের পেল না। তবে নরম সুরে বলল, আমার মাঝে মাঝে মনে হয় তুমি নিজেকে যেভাবে দেখাচ্ছ সেরকম তুমি নয়। গাল ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো আদিল। হেসে বলল, আমি এর থেকেও হিংস্র। আমার হিংস্রতার সীমা দেখলে তোমার বাঁচার আশা মরে যাবে। নিজেকে পণ্ডিত ভেবে ভুল করো না। যে কাজে ডেকেছিলাম ফলমি। এ কথা বলে হাঁটতে শুরু করে আদিল। নাদিয়াও পিছু নেয়। এখন খুব কৌতূহল হচ্ছে তার। কি এমন দরকার পড়ল এই রাতে? আদিলকে একটা ঘরে ঢুকতে দেখে নিজেও ঢুকে পড়ল। কিন্তু সে হয়তো এরকম কিছু দেখবে চিন্তাও করেননি। বাকরুদ্ধ হয়ে চোখ বড় বড় করে বিছানায় শুয়ে থাকা মেয়েটাকে দেখে তার শুধু মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তার ভাই আর যাই হোক এই দিক থেকে চরিত্রহীন নয়, তবে সে যে নিজের চোখে দেখেছে। মেয়েটার শরীরে থাকা থাইটা এলোমেলো, পেটের অনেকাংশ স্পষ্ট দৃশ্যমান। নাদিয়া এক পলক ভাইকে দেখে 2 পা পিছিয়ে গেল। চিৎকার করে বলে উঠল, আমি ভুল দেখেছি, আমি ভুল। তুমি এরকম কিছুতেই করতে পারো না। শেষমেশ বাবার ট্র্যাপে পড়েই গেলে। তোমরা পুরুষ মানুষ সব চরিত্রহীন। নারী দেহ ছাড়া তোমাদের চলে না। আমি তোমাকে এত কিছুর পরেও ভালোবাসতাম ভাইয়া, কিন্তু তুমি প্রমাণ করেই দিলে রক্ত কখনো বেইমানি করে না। বাবার মতোই চরিত্রহীন হলে তুমি। আই হেট ইউ ভাইয়া, আই হেট ইউ। এক নাগাড়ে ভুলভাল বকে চলেছে নাদিয়া। তার কাছে পুরো ব্যাপারটাই কল্পনার বাইরে। নাদিয়ার কথাগুলো এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিল আদিল। তাকে দেখে তো তাই মনে হলো। নাদিয়া যখন থেমে গেল তখন ভাবলেশীন কণ্ঠে বলল, আদিল, ভাষণ শেষ তোমার? এখন আমি কিছু বলি? নাদিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। আদিল তার দিকে না তাকিয়েই বলল, এই মেয়ের জ্ঞান ফেললে জেরা করবে। অল ডিটেলস আমার চাই, ওকে? তারপর হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। নাদিয়া অবাক হয়ে তাকিয়েই রইল। মানে সে যা ভাবছে তা নয়। হাঁ করে শ্বাস ফেলল নাদিয়া। বুকের উপর থেকে যেন হাজার মন বোঝা নেমে গেল। সত্যি এটাই যে মানুষটাকে এত কিছুর পরেও ভালোবাসে সে। হয়তো ছোটবেলা হাত ধরে হাঁটতে শিখেছিল বলেই এমন মায়া। বিছানায় বসে মেয়েটির এলোমেলো শাড়ি ঠিক করে দিল নাদিয়া। তারপর মেয়েটির দিকে তাকিয়ে হিসাব কষতে লাগলো। আনুমানিক 14 থেকে 15 বছর হবে এই মেয়ের। এই ছোট মেয়েকে বউদের মতো শাড়ি পরে দেখে নাদিয়ার মনে হলো এখানে রহস্য আছে। এখন যে যুগ, গ্রামে মেয়েরাও শহরে আধুনিকতায় সঞ্চিত। মেয়েটা হালকা নড়েচড়ে উঠতেই নাদিয়া নিজের ভাবনা থেকে বের হলো। মুখটা যথাসম্ভব গম্ভীর করে রাখলো। মেয়েটা যখন পুরোপুরি নিজে খেয়ালে আসলো, কেমন যেন আঁতকে উঠলো। তড়িঘড়ি করে উঠে বসেই ঝরঝর করে কেঁদে ওঠে। নাদিয়া একটুও বিচলিত হলো না। সবটাই নিবিড় চোখে পর্যবেক্ষণ করে হাত বাড়িয়ে দিল। মেয়েটার হাতে হাত রেখে বলল, রিল্যাক্স, তোমার কিছু হয়নি, শান্ত হও, তুমি সেফ আছো। মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকালো। আস্তে আস্তে শান্ত হলো। নাদিয়া আরো কিছুক্ষণ সময় দিল মেয়েটাকে। তারপর বলল, আসমানি বলল, আমার নাম আসমানি। হেই অনেক দূরে গ্রামে থাকি। সৎ মাই বিয়া দিছে একটা বুড়ার লগে। বুড়িরা খালি মারে। বেইচে দিতে চাইছিল আমারে। বাপে কইল, পালাইয়া যা আসমানি, তোর জীবনটা আমি শেষ কইরা দিছি। এইবার নিজের মতন চইলে যা।
রাতের কইরা বাড়ি থেইয়া বাইয়া কইরা টেনেনে তুলিয়া দিল। সকাল হইতেই দেখি আমি আপনাগো শহরে আইসা পড়েছি। বাপে কয়টা টাহা দিছিল, ট্রেনে থাকা কালা কাপড় পরা বেড়ায় নিয়া নিল। দিবাই চাই নাই, কইল ট্রেন থাইকা নামাইয়া দিব। ট্রেন থামতেই ওই বেডা আমারে নামাইয়া দিল। কইখানে যামু কিছুই তো জানি না। কয় বেডির পিছে নিছিলাম, দেখি তাগর বাড়ি চইলা গেল। সন্ধ্যা হয়ে গেছে, এইটা দোহানে বইসা আছিলাম, দোহানটাও বন্ধ কইরা দিল। তারপর দেখি এক বেটা যাইতেছে, আমি পিছে নিছি, বেটায় রাইখা গেছে। তারপর তো আমি কিছু জানি না, আমারে কি বেচা দিছে। এক নাগারে কথাগুলো বলে থামলো আসমানি। চোখ মুখ কুচকে কথাগুলো শ্রবণ করছে নাদিয়া। এসব আবার কেমন ভাষা? যদিও পুরোটা সে বুঝেছে, অবিশ্বাস করারও কারণ নেই। মেয়ের ভাষা, কথা বলার ভঙ্গিমা সবটাই অজপাড়া গায়ের মতো। তবে নাদিয়া বুঝলো মেয়েটা ভীষণ বোকা আর বাচাল, না হলে এত প্রশ্ন কে একসঙ্গে করে। তার কথা বলার স্বাদ জাগলো না আর। মেয়েটাকে রেখেই বাইরে চলে গেল। আসমানি কিছুক্ষণ চুপ করে বসে থেকে ঘরটা নজরে দিল। চোখ যেন ধাঁধিয়ে গেল। এত সুন্দর ঘর, লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লো সে। এক একটা আসবাবপত্র হাত দিয়ে এমনভাবে ছুঁয়ে দিল জীবনেও এসব দেখেনি। সুন্দর কারুকাজ করা শো পিস দেখে টপাটপ চুমু খেয়ে ফেলেছে সে। কোথায় আছে, কার কাছে আছে, এসব যেন তার মাথাতেই নেই। সে সুন্দরের মোহে পড়ে নিজের অতিথি ভুলে গেছে। তার সেই বুড়ো স্বামী জানলে সে কি করবে সেটাও তার মাথায় নেই। দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই পরখ করেছিল নাদিয়া। হুটহাট যে কাউকে তো তাদের সাথে যুক্ত করতে পারে না। তারা যে একটা খেলার ভিত্তিতে অবস্থান করেছে, এখানে প্রত্যেকটা চরিত্র তাদের প্রতিপক্ষ। মেয়েটাকে দেখে সেরকম মনে হচ্ছে না। দরজার আড়াল থেকে ধরে আদিলের ঘরে নক করলো সে। সাথে সাথে দরজা খুলে গেল। ঘরে ঢুকতে পারলো না নাদিয়া। দরজা বন্ধ করে আদিলই বাইরে আসলো। আদিল বলল, মেয়েটাকে চলে যেতে বলো। একটুও চমকালো না নাদিয়া। সে এরকম কথাই আশা করেছিল। নির্দয়, নিষ্ঠুর, বিবেকহীন মানুষ দ্বারা এসবই সম্ভব। বিবেক থাকলে কি এত রাতে একটা মেয়েকে কেউ বের করে দেয়? তারপর মেয়েটি কিছুই চেনে না। নাদিয়াও সময় নিয়ে ভেবে বলল, আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আদিল বলল, কেন? অচেনা একজনকে আহমেদ বাড়িতে নেওয়ার মানেই হয় না মেয়ের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমাদের নয়। নাদিয়া বলল, তাহলে বাড়ি পর্যন্ত এনেছো কেন? আদিল বলল, আমার জানা দরকার ছিল মেয়েটার উদ্দেশ্য। তোমাকে সেসব বলতে বাধ্য নয়। মেয়েটিকে নিয়ে বিদায় হও। এখানেও উদ্দেশ্য? নাদিয়ার বিশ্রী ভাষা কয়েকটা গালি দিতে ইচ্ছে করলো। রাগটাকে দমিয়ে রেখে মেয়েটির কাছে চলে গেল সে। আদিল মাহমুদের অবাধ্য হয়েই সে মেয়েটিকে নিজের সাথে নিয়ে যাবে। আসমানি তখনও পুরো ঘর দৌড়াদৌড়ি করছিল। নাদিয়া গিয়েই বলল, আমার সাথে চলো। আসমানি বিনা বাক্যে নাদিয়ার পিছু নিল। যাওয়ার সময় এক পলক আদিলের দিকে তাকালেও তেমন পাত্তা দিল না। তার চোখ মুখে আগের ন্যায় বিষাদ নেই, বরং ঝলমলে হাসি বিরাজ করছে। সেটা যাই হোক অদ্ভুত কিন্তু স্বচ্ছ। রান্নাঘরে মেঝেতে বসে পানিতে বিস্কুট ভিজিয়ে খাচ্ছিল আসমানি। সকাল সকাল খাওয়ার অভ্যেস তার। নতুন পরিবেশ তো কি হয়েছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খুঁজে খুঁজে রান্নাঘরে চলে এসেছে। যদিও নাদিয়ার ঘরে টুকা দিয়েছিল, রেসপন্স পায়নি, তাই আর তাকে না ডেকেই বিস্কুট বের করে খাচ্ছে। আগে পেট শান্তি করা যাক। ভোরেই ঘুম থেকে উঠেছে মিসেস নুরি। রাতে ঘুম হয়নি, ঘুমানোর মতো করে পড়েছিল বিছানায়। চা খাওয়া তীব্র স্বাদ জাগতেই কাজের মেয়েটাকে বলতে এসেছিল। তবে রান্নাঘরে এসে অচেনা মেয়েটাকে দেখে নিজেও খানিকটা ভয় পেয়ে যায়। চেঁচিয়ে বলে উঠল, এই মেয়ে, কে তুমি? এই বাড়িতে ঢুকলে কি করে? গার্ড গার্ড সবগুলো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। একটাকেও চাকরিতে রাখবো না। অচেনা যে কেউ বাড়িতে ঢুকে পড়ছে, বিপদ কি বলে কয়ে আসবে নাকি? আকস্মিক চিৎকারে ভয় পেয়ে যায় আসমানি। হাতে থাকা বিস্কুটের ভেজা অংশটা পানিতে পড়ে যায়। হুট করে রাগ হয় তার। মানুষ না খেতে পেয়ে মারা যায়, অথচ এই মহিলার জন্য তার পছন্দের বিস্কুটটা পানিতে সাঁতার কাটছে। উঠে দাঁড়ালো সে, চট করে বলে বসলো, এই এই আপনি কেডা? অচেনা মানে? আমারে চেনেন? আসমানি আমার নাম। মিসেস নুরি কিছুক্ষণ আসমানির দিকে তাকিয়ে রেগে চিৎকার করে উঠল, চুপ কর বেয়াদব মেয়ে। এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমি কে জিজ্ঞাসা করার? কে নিয়ে এসেছে তোকে? নিজের বাড়িতে এসে অচেনা কেউ মিসেস নুরিকে চিনতে পারেনি, এটা যেন কোনোভাবেই মানতে পারছে না সে। আহমেদ বাড়ি মালিকানা তার হাতে, আর এই মেয়ে তাকে বলছে সে কে? স্ত্রী চেঁচামেচি শুনে অনল মাহমুদ ঘুম থেকে উঠেছে। তড়িঘড়ি করে নিচে নামতেই ভ্রু কুচকে আসে তার। মিসেস নুরি স্বামীকে দেখে আহ্লাদ করে বলল, অনল তুমি এসেছো? দেখো এই অচেনা মেয়েটা বাড়িতে ঢুকে আমাকেই জিজ্ঞাসা করছে আমি কে। আসমানি ঘুরে দাঁড়ালো। খালি গায়ে হাঁটু সমান প্যান্ট পরিহিত পুরুষ মানুষ দেখেই জিভে সে কামড় বসালো সে। কি যেন মনে হতেই শাড়ির আঁচল টেনে মুখ ঢেকে ফেললো। ব্যাপারটা দেখে মিসেস নুরি কেমন শান্ত হলেন। স্বামীর দিকে তাকিয়ে দেখলেন দৃষ্টি মেয়েটার দিকে। ঠিক মেয়েটার দিকে নয়, তাড়াহুড়ো করে আঁচল টানার ফলে ফর্সা পেট একাংশ বের হয়ে আছে, সেটাই চোখ বড় বড় করে দেখছেন অনল মাহমুদ। চোখ মুখে কেমন একটা ভাব। তবে মিসেস নুরি স্বামীর চাহনি ধরতে পারল না, কিনা বোঝা গেল না। শান্ত স্বরে বলল, কি দেখছো? গার্ড ডাকো। এই মেয়ে নিশ্চিত কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আমাদের ক্ষতি করে দেবে। নাদিয়া বলল, ও আমার পরিচিত। তোমার বোকা মাথায় ঢুকে নিয়ে আহমেদ বাড়িতে যে কেউ প্রবেশ করতে পারে না। ঢুকবে কি করে? সারাক্ষণ তো অনল
অনল অনল করেই যায়, অসহ্য। মিসেস নুরির কথা শেষ হতেই পেছন থেকে উক্ত কথাটি বলে উঠল নাদিয়া। দেরি করে ঘুমানোর ফলে চোখ ফুলে আছে তার। চেঁচামেচি শুনেই বুঝতে পেরেছিল আসমানিকে নিয়ে কিছু হয়েছে। ড্রয়িং রুমে এসেই মায়ের এমন আধিক্যতা দেখে শরীর যেন জ্বলে উঠেছে। মিসেস নুরি মেয়ের কথায় কিছুই মনে করেননি, তবে অনল মাহমুদ বিতৃষ্ণা কণ্ঠে বললেন, মা হয় তোমার, ঠিকভাবে কথা বলো, ম্যানার শেখনি? নাদিয়া বলল, হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকা লোকের কাছ থেকে নিশ্চয়ই নাদিয়া ম্যানার শিখতে হবে না। বউ নিয়ে উপরে যান, আপনাদের কোয়ালিটি টাইমের অর্ধেক তো এখানেই চলে গেল। মেয়ের খোঁচা দুজনেই বুঝতে পারল, তবে আমলের নিল না। অনল মাহমুদ উল্টো প্রশ্ন করল, কার অনুমতি নিয়ে বাড়িতে এনেছো? নাদিয়া বলল, প্রয়োজন মনে করিনি অনুমতি নেওয়ার। নাদিয়ার ভাবলেশীন উক্তি রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল অনল মাহমুদ। চেঁচিয়ে বলল, আমার বাড়িতে এনেছো, অনুমতি তো নিতেই হবে, সাহস এত বেড়েছে কেন? নাদিয়া বলল, ভুল, এ বাড়ির একাংশ মালিকানা আমার হাতে, তাই আমি যে কাউকেই এ বাড়িতে আনতে পারি, রেখে দিতে পারি। আপাতত আপনাকে বলার কোনো প্রয়োজন পড়বে না। আমার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে ব্যাংকে ফেলে রাখলেও মাসপ্রতি অভাবে পড়তে হবে না। তাই নিজের টাকার গরমে আমাকে দেখাবেন না, আমাকে আমার মতো থাকতে দিন, আপনাদের জন্যই ভালো। আসমানি হাত ধরে নাদিয়া নিজের ঘরের দিকে হাঁটা ধরল। আসমানি মুখে হাসি, পেছনে ঘুরে মিসেস নুরিকে মুখ বাঁকালো। তা দেখে তেলে বেগুনে জ্বলে উঠল মিসেস নুরি। হয়তো মনে মনে পণ করলেন, এই মেয়েকে একা পেলে ছাড়বেন না। নাদিয়া যাওয়ার দিকে তাকিয়ে অনল মাহমুদ হনহন করে উপরের দিকে চলে গেলেন। বিড়বিড় করে গালি দিতেও ভুললেন না। সেটা নাদিয়া নাকি আসমানি নাকি অন্য কাউকে সে ছাড়া কেউ বুঝতে পারল না। নিজের ঘরে যেতেই টের পেলেন তার ফোন বাজছে। জলদি করে উঠালেন, তবে ফোনের উপরে জলজল করা নামটি হয়তো তিনি আশা করেননি। চমকে গেছেন, সেই সাথে একটু আগে রাগের মিশ্রণে যেন আরও কিছু রাগযুক্ত হলো। রিসিভ করলো না, কেটে দিলেন। অস্থির চিত্তে পাইচারি করতে করতে ফোন লাগালেন আদিলের নম্বরে। সাথে সাথেই রিসিভ হলো। তিনি প্রচণ্ড রেগে বলে উঠলেন, দ্বিতীয়বারের মতো তুমি ফেল করলে আদি, আবারও আমাকে হারিয়ে দিলে। মৃত মানুষ নিশ্চয়ই আমাকে ফোন দিতে পারবে না। আদিল চুপ করে থাকে, তার বলারই বা কি আছে। সত্যিই সে অসফল, দুদিন দুটো মেয়ের জন্য তার কাছে অসফল হয়েছে সে। আদিলের চুপ থাকা দেখে অনল মাহমুদ জোরে শ্বাস নিলেন, গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, লাঞ্চ টাইমের আগে খবর শুনতে চাই। আশা করছি এইবার নিরাশ হতে হবে না। এবারও নিরাশ হলে তোমার উপর ভরসাই শেষ হয়ে যাবে আদি। আমি হেরে যাব, নিজের কাছেই ছোট হয়ে যাব আমি। শেষের কথাগুলো কেমন করুণ শোনালো। আদিল বার কয়েক চোখের পলক ফেললো, শান্ত স্বরে বলল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আব্বু, আমার ভুলের জন্যই এমন হয়েছে। আজ আর ভুল হবে না, আমি নিজের হাতে ওর গলা কাটবো। অনল মাহমুদ স্বস্তিতে বিছানায় বসলো, প্রসন্ন কণ্ঠে বললেন, নিজের খেয়াল রেখো আব্বু, ওরা কিন্তু ভালো না। বাবা তোমাকে খুব ভালোবাসে জানো তো। তোমার কিছু হলে এত কিছুতে আমার সংগ্রামের কোনো মূল্যই থাকবে না। আহমেদ বংশের যোগ্য উত্তরসূরি, পরবর্তী প্রজন্মের মাথাজো তুমি। আদি, তোমার জন্যই এত কিছু, খেয়াল রেখো নিজের। ফোন কেটে দিল অনল মাহমুদ। আদিলের মুখে হাসি, বাবার সাথে কথা বলেই প্রশান্তি বয়ে যায় মনে। নিজেকে তো সে ভালোবাসে না, শুধুমাত্র এই মানুষটাকে ভালোবাসে সে। তাকে দুইবার কষ্ট দিল, বাবাকে কষ্ট দিতে চায়নি। সেদিন থেকে আফরা নামক মেয়েটা তার জীবনে এসেছে, সেদিন থেকে সব কিছু এলোমেলো হয়ে গেছে। আর এলোমেলো করার সুযোগ সে এই মেয়েটাকে দেবে না। চ্যাপ্টার ক্লোজ করে দেবে, তার আগে হাতের কাজ শেষ করে নিক। ধীর গতিতে হাঁটছে আদিল। সময়টা 10:45। তার বেশ তাড়া, তবে দ্রুত হাঁটছে না সে। কারণটা, এক্সারসাইজ করতে গিয়ে পায়ে আর চোট পেয়েছে। হঠাৎ করে কেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে জানে না, তবে হুট করে মনে হচ্ছিল তার জীবনে বেশ পরিবর্তন আসতে চলেছে। কেমন পরিবর্তন তাও বুঝতে পারছে না। কয়েক বছর অভিজ্ঞতায় ধারণা করতে পারছিল তার অগোচরে তারই পিঠে কেউ ঝুড়ি বসানোর জন্য উৎ পেতে আছে। রহস্য রহস্য গন্ধ তো চারদিকে। তার সময় যেতেই জোরালো হচ্ছে। চেনা পরিচিত বোনটাও কেমন বদলে যাচ্ছে, মুখে মুখে তর্ক করা শিখেছে। এখন দেখার পালা তর্ক করার মুখটা কতদিন থাকে। বাঁকা হাসলো আদিল, মাছকে ঢাকা হাসিটা সবার অগোচরেই মিলিয়ে গেল। ঘড়িতে চোখ বুলিয়ে দেখলো তার শিকার আধা ঘন্টা পরই তার হাতে চলে আসবে। রিল্যাক্স মুডে হাঁটতে থাকে। তবে নিয়তি হয়তো অন্য কিছু ঠিক করে রেখেছিল। না হয় কেউ নিজে থেকে নিজের নিয়তি পাল্টাক্রমে অদল বদল করেছিল। এমন না হলে আদিলের রিল্যাক্স মুডের 12টা বাজিয়ে আফরা কেন হাজির হবে? আশপাশ থেকে আদিল আফরার দিকে দৃষ্টি ঘোরায়, হাঁপাচ্ছে। হয়তো দৌড়ে এসেছে। মেয়েটাকে আজ কেমন খুশি খুশি লাগছে। গম্ভীর কণ্ঠে বলল, আসলেই কি জানেন, বাঙালিকে বসতে বলে খাওয়ার আবদার রাখবেই, আবার খেতে দিলে শোয়ার আবদার করবে। আপনার সাথে ঠিক এমনটাই হচ্ছে। আপনাকে ছাড় দিয়েছি বলেই হয়তো আপনি এত সাহস বেড়েছেন। পরবর্তীতে আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আপনার সেই প্রসঙ্গে গেলই না, বরং মিষ্টি হেসে নিজের হাতে থাকা টিফিন বক্স দেখিয়ে বলল, আপনার জন্য সেই ভোরে উঠে রান্না বসেছি। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি আপনি বের হয়ে অনেকটা পথে চলে এসেছেন। দৌড়ে এসে শেষ পর্যন্ত ধরতে পেরেছি। আপনি আমার কষ্টটা বৃথা করে দেবেন না। আদিল বলল, আপনার কাছে আমারই কোনো মূল্য নেই, সেখানে আপনার কষ্টের মূল্য থাকবে আশা করলেন কি করে? হাউ ফানি। আফরা মুখ বেজার করে নিল।
এক পলক টিফিনের দিকে তাকিয়ে বলল। আবরাহ বলল, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমার পছন্দ হয়েছে। আদিল বলল, আমি অনেক কিছুই বুঝতে পারছি। পছন্দ হয়েছে তা, যখন ভালোবাসিতে রূপ নিবে তখন না হয় যোগাযোগ করবেন, তবে শেষ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন তো? মনে মনে হাসলো আবরাহ। পছন্দ হয়েছে বলাটা কত সহজ, অথচ ভালোবাসি বলাটা এই জীবনে মনে হয় না কোনো পুরুষকে সে এই শব্দটা বলতে পারবে। তবে আদিলকে যে মানাতেই হবে। আদিলের দিকে তাকাতেই আপনার দৃষ্টি তীক্ষ্ণ হলো। বারবার ঘড়ি দেখছে কেন? আবার চোখ ঘুরিয়ে পাশের বিল্ডিং এর দিকেও তাকাচ্ছে বা কেন? আপনার আর বুঝতে বাকি রইল না আদিল কাজে এসেছে। সিক্রেট কাজ। ঠোঁটের ভাঁজে হাসি ঝুলিয়ে আফরা বলল, আপনি না খেলে আমি আপনার পিছু ছাড়ছি না আজ। আদিল রক্তিম চোখে আপনার দিকে তাকালো। আপনার উদ্দেশ্যটা না জানা পর্যন্ত কেন জানি মেয়েটার ক্ষতি করতে সায় দিচ্ছে না মন। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আদিল, আমার রাজ্যে একমাত্র রাজা আমি, সিংহাসনে একমাত্র অধিকারী আমি। আমার রাজ্যে প্রবেশ করার সাধ্য দেখিও না মেয়ে। পুড়ে যাবে, ক্ষয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। শব্দ করে হেসে উঠল আবরা। জোর করে আদিলের হাতের ভাঁজে টিফিন বক্সটা ধরিয়ে দিল। অবাক করার ব্যাপার হচ্ছে একটু দুজনের হাত স্পর্শ করলো না। টিফিন বক্সটা আদিলে আঁকড়ে ধরতেই আফরা বলল, রাজা ছাড়া যেমন রাজ্য হয় না, প্রজা ছাড়া তেমন রাজা হয় না। আর এই রাজা মূল্যহীন হয়ে পড়ে রানী ছাড়া। প্রজা যে রাজার মাথার মুকুট দেখে না। আফরা আরও কিছু বলতে যাচ্ছিল, তবে বলা হয়ে ওঠে না। একটু আগেও সে টিফিন বক্সটা আদিলের হাতে ভাজেছিল, সেটা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর আদিল, সে তো এক দৌড়েই হাওয়া হয়ে গেছে। কোথায় গেল? এত তাড়াতাড়ি কিভাবে গেল আফরা বুঝেলো না। রেগে টিফিন বক্সটা তুলে ভিড় করে কি যেন বলল। নিজেও আর দাঁড়ালো না, উল্টে ঘুরে হাঁটা ধরলো। ভার্সিটি মিস করে এসে তার কোনো লাভই হলো না, বরং সময়টাই অবহেলায় চলে গেল। মিহি বলল, আম্মু, বাবা এখনো আসছে না কেন? মেয়ের প্রশ্নে বিরক্ত হলো মনিরা। সেই কখন থেকে বাবা বাবা করে মাথা খাচ্ছে। মেয়ে কি বুঝতে পারছে না তার রাগ লাগছে? চোখ রাঙিয়ে মেয়ের দিকে তাকালো সে। মিহি নিভে গেল। বাবাকে সে প্রচণ্ড ভালোবাসে, চিন্তা হওয়াটা স্বাভাবিক। রাতে বাড়ি ফেরেনি। সকাল পেরিয়ে দুপুর হতে চলল, এখনো বাবার খোঁজ জানে না। চিন্তিত মুখ নিয়ে সোফায় বসলো মিহি। মেয়েটার বয়সই বা কত? 8 বছরের মেয়েটা যে এমন পরিবেশে বেঁচে আছে তাই অনেক। আরও আধা ঘন্টা চলে গেল। মিহি ছলছল চোখ নিয়ে রান্নাঘরে উকি দিতেই মনিরা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আরেকবার একই প্রশ্ন তোমার মুখ থেকে বের হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চুপচাপ পড়ার টেবিলে বসো, তোমার ম্যাম চলে আসবে। ভয়ে ঢোক গিলল মিহি। আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। দৌড়ে নিজের ঘরে গিয়েই ঝরঝর করে কেঁদে দিল। সকাল থেকে মায়ের এমন অবহেলা পেয়ে আসছে সে, তার উপর বাবাও নেই। মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল মনিরা। তারই বা কী করার আছে? কে জানে কোথায় পড়ে আছে। আবার রান্নায় মনোযোগ দিল। শাশুড়িকে একটু পরেই খেতে দিতে হবে, ঔষধ আছে। সময় মতো না খাওয়ালে আবার সমস্যা। চরিত্রহীন শ্বশুরও নিজের ঘরে বসে কি করছে কে জানে। মনিরার তো সামনে গেলে গা গুলিয়ে আসে। ব্যস্ত হাতে রান্না শেষ করতেই কলিং বেলের শব্দ ভেসে আসে। মুখে হাসি ফুটিয়ে দরজা খুলে দেয় মনিরা। আফরা এসেছে। মিষ্টি হেসে মনিরা বলল, কেমন আছো আফরা? আফরা বলল, আমি সবসময় ভালো থাকি আপু। আপনি ভালো আছেন? আফরার উত্তরে মনিরার হাসি চওড়া হলো। দরজা লাগাতে লাগাতে বলল, আমি তো বিন্দাস আছি। মনিরার এমন ঝলমলে হাসি দেখে আফরার ভ্রু কুঁচকে এলো। এত খুশি কেন মেয়েটা আজ? কুঁচকানো ভ্রু নিয়েই বলল, আজ মনে হচ্ছে আপু একটু বেশিই খুশি তুমি। মনিরা বলল, তাই তো মনে হচ্ছে। অনেকদিন পর বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার পথ পেয়েছি গো। বুঝলো না আফরা। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই মনিরা বলল, তোমাকে বলাই যায়, ডিভোর্সের অ্যাপ্লাই করেছি। এবার একটু শান্তিতে থাকতে চাই গো। শাশুড়ি মেয়েকে নিয়ে নতুন একটা সংসার করব। তুমি কিন্তু শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলে। বিনিময়ে আফরা মুচকি হেসে উপরে চলে গেল। মনিরার হুটহাট এমন কাজে অবাকও হয়েছে, তবে প্রশ্ন করার কিছু খুঁজে পাননি। ছাত্রীর ঘরে ঢুকতেই মিহিকে চুপচাপ বসে থাকতে দেখলো। এক ছুটেই বুঝে নেয় আজ মেয়ে পড়া শেখেনি। বসতে বসতে বলল, আফরা, পড়া শেখনি? মিহি বলল, শিখেছি। মন খারাপ করেই জবাব দিল মিহি। আফরা পাল্টা প্রশ্ন করল, তোমার তাহলে মন খারাপ কেন? মিহি বলল, বাবাকে মিস করছি আমি, এখনো বাড়ি ফিরেনি। আফরা বলল, তোমার বাবা কি নতুন এমন করে? প্রায় তো দেখি বাড়ি ফেরে না। মিহি বলল, বাড়ি না ফিরলেও আমাকে ফোন করে বলে, আজ বলেনি। গম্ভীর কণ্ঠের জবাব শুনে আফরা হেসে উঠল। বাবার প্রতি এই মেয়ের ভালোবাসা দেখে কেমন শরীর জ্বলছে তার। সেও তো বাবাকে খুব ভালোবাসতো। বাসত, এখনও তো বাসে। তবে তার ভালোবাসার প্রকাশটা যে ভিন্ন। হঠাৎ করে আফরার মনে পড়ে মনিরার কিছুক্ষণ আগে বলা কথা। কিছুটা আনন্দ পায়ও সে। মেয়েটার সাথে একটু মজা করা যাক। শান্ত স্বরে বলল, ধরো তুমি আর আমি একটা খেলা খেলছি। সেখানে তোমার অপশান দেওয়া হলো মা অথবা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে। কাকে নিজের সাথে নেবে তুমি? আর হ্যাঁ, এই খেলাটাই কিন্তু যাকে বাজবে না তাকে চিরতরে হারিয়ে ফেলবে।
মিহি ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে হুট করেই বলল, আমি আম্মুকে চাই। আফরা মুখটা পাংশুটে হয়ে গেল। মেয়েটা তার মজাটাই নষ্ট করে দিল। বিরক্ত হয়ে বলল, বাবা কেন নয়? তুমি না বাবাকে ভালোবাসো ভীষণ? মিহি বলল, বাবা আমাকে ভালোবাসে, আম্মুকে তো না, কিন্তু আম্মু আমাদের দুজনকেই ভালোবাসে, তাই আমি আম্মুকেই চাই। কি কঠিন উত্তর! আফরার পাংশুটে মুখটা যেন খুশিতে ভরে গেল। এইটুকু মেয়েও কেমন পরিস্থিতি পরিবেশ বুঝে ধরে ফেলেছে তার বাবা আর তার মাকে ভালোবাসে না। হাত বাড়িয়ে গাল টেনে বলল, তাহলে মন খারাপ করে আছো কেন? হাসি দাও। শোনো মিহি, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে জানো, তাই তোমার বাবাকে কখনো ভুলো না। তবে তোমার মাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে, তাই তোমার মাকে কখনো ছেড়ে যেও না, কেমন? মিহি বুঝেছে কি না বোঝা গেল না, তবে দুবার মাথা নেড়ে সাই জানালো। পড়ায় মনোযোগ হতেই আপনা হেসে দরজায় তাকালো। ছলছল চোখ নিয়ে দাঁড়িয়ে আছে মনিরা। মেয়ের কথাগুলো শুনে মনিরার মনে হলো এই বুঝি সুখের শুরু হলো তার। আফরার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মনিরা চলে যায় নিচে। এই প্রাপ্তি তার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। মনিরা নিচে নামতে আরাবকে বসে থাকতে দেখে ডাইনিংয়ে, সাথে আশরাফ উদ্দিন। মনিরাকে দেখেই তিনি বললেন, খাবার দাও। মনিরা রান্নাঘরে ঢুকে গেল। কোনো রকম শব্দ ব্যয় না করে রান্না করা খাবারগুলো টেবিলে রাখলো। নিজের মতো দুটো প্লেটে খাবার নিয়ে বলল, নিজের মতো নিয়ে খান, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। আরাব বলল, মুখের উপর কথা বলবা না, বাবা যা বলেছে তাই করো, ওই মহিলা পরে খাবে। মনিরা বলল, সম্পর্কে ভাবি হই আপনার, ঠিক করে কথা বলুন, হুকুমের গোলাম না আমি। নিয়ে খেলে খান, না হলে না খেয়ে থাকুন। আপনাদের মতো চরিত্রহীনদের জন্য যে রান্না করেছি এই অনেক। বাম হাত তো গেছে, গলার মাঝখানে যখন কাটা পড়বে তখন বড় বড় কথা বের হবে। কথা বলেই মনিরা শাশুড়ি ঘরে চলে যায়। গলার স্বর উঁচু হওয়ার কথাগুলো আফরার কর্ণগহ্বরেও পৌঁছেছে। হুট করে মনিরার এমন পরিবর্তনে রহস্যময়ী মেয়েটাও হতবাক। আর কত রহস্যের জাল বেছানো এই দুনিয়ায়। এই খেলা যে কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা কে জানে। অপমানে থমথমে মুখশ্রী নিয়ে আরাপ আবার চেয়ারে বসে পড়ল। ডান হাত বাড়িয়ে কাঁচের গ্লাস হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারল ফোড়ে। বিকট শব্দে কাঁচগুলো টুকরো টুকরো হয়ে যায়। তবে আফরাজ উদ্দিন ভাবলেছিন, নিজের প্লেটে ভাত তরকারি উঠিয়ে নিয়ে ছেলের পাটে উঠিয়ে দেয়। খাওয়ার কথা বলে না, নিজেই আগে আগে খেতে শুরু করে। আরাফও আর রেগে বসে থাকে না। আগে পেট শান্তি করা যাক, পরে না হয় এই মেয়েকে দেখে নেবে। সময় অনেক। খাওয়ার পর্ব শেষ হয়। মনিরা এঁটো থালা নিয়ে আবার ডাইনিংয়ে আসে। তখনও বাবা ছেলেকে খেতে দেখে মনে মনে খাদক বলে গালিও দেয়। খেয়ে খেয়ে চর্বি জমিয়েই তো এই লীলা খেলা দেখাতে পারে। রান্নাঘর থেকে বের হতেই কলিং বেলের শব্দ ভেসে আসে। মনিরা ভাবে আতিকুর এসেছে। দ্রুত না গিয়ে একটু আস্তেই পা চালায়। আতিকুর আসেনি, বাড়ির দারোয়ান দাঁড়িয়ে আছে, হাতে মাঝারি সাইজের পার্সেল। মনিরা হাতে নিল। দারোয়ান যেতেই দরজা বন্ধ করে ভেতরে যেতে শ্বশুরকে যার দিকে তাকিয়ে থাকতে দেখলো। কিছু বলল না, নিজের ঘরের দিকে যাবে তার আগেই আশরাফ উদ্দিন বলল, কি আছে ওটাতে? কে পার্সেল পাঠালো তোমায়? আমাদের তো চরিত্রহীন বলো। নিজের চরিত্র ঠিক আছে তো? দেখি কে কি পাঠিয়েছে। ঘৃণায় চোখ মুখ অসম্ভব কুঁচকে আসে মনিরার। অবাধ্য হয়ে বলে ওঠে মনিরা, আমার চরিত্রের বিচার আপাতত আপনার কাছ থেকে পেতে হবে না। ভদ্রতা শেখেননি, অন্যের পার্সেল আপনি দেখবেন কেন? আশরাফ উদ্দিন কথাগুলো গায়েই মাখল না, বরং জোর করে কেড়ে নিল পার্সেলটা। সোফায় বসে মোড়ানো কাগজ খুলে মারিয়ার দিকে তাকিয়ে হাসলো। হয়তো সে মনে করেছে মারিয়ার কোনো প্রেমিক গিফট পাঠিয়েছে, হয়তো মনে মনে এও ঠিক করে নিয়েছে এমন হলে মনিরা নামক মেয়েটি আজ রক্ষা নেই। ভেতরে কাগজটা খুলতেই হাসি হাসি মুখটা পাল্টে যায় আশরাফ উদ্দিনে। হাত থেকে পড়ে যায় পার্সেল। শব্দহীন সোফায় বসে পড়েন তিনি। মোটাসোটা শরীরটা ঢুলে পড়তেই মনিরা চমকে যায়। এগিয়ে এসে পার্সেলের দৃষ্টি ফেলতেই নিজেও ছিটকে পড়েন পেছনে। চিৎকার করে ওঠে, কাঁপতে থাকে তার শরীর। কি দেখলো সে? কিভাবে হলো? দরজা আটকে বসে আছে মনিরা, চোখে মুখে স্তব্ধতা, হাত পা মৃদু কাঁপছে তার। তাকে দেখে মনে হচ্ছে না এই দুনিয়ার কোনো কিছু তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে। মনে হচ্ছে অনুভূতি সৃষ্টি করছে। সে নির্বাক খাটে হেলান দিয়ে মেঝেতে বসে আছে, দৃষ্টি ঘুরিয়ে থাকা ফোনের দিকে। যখনই একটু আগে দৃশ্যটা চোখে ভাসে তখনই তার কাঁপুনি বেড়ে যাচ্ছে। মনের মধ্যে মিশ্র এক অদ্ভুত অনুভূতি করা নাড়ছে। একদিকে মুক্তির স্বাদ পাওয়ার আগ মুহূর্তে ডানা মেলে উড়ে চলার অনুভূতি, আরেকদিকে ভয়, না পারছে ঠিকভাবে আনন্দ প্রকাশ করতে, আর না পারছে ভয় যুবথুবু হয়ে বসে থাকতে। সে যেন অনুভূতির আত্মবলিদান। দরজা কড়া নাড়ার শব্দ শুনেও নির্বাক মনিরা। পরপর চারবার দরজায় বাড়ি পড়েছে। ওপাশের মানুষটা হতাশ হয়ে ফিরে যায়। মনিরা চোখ বুজে মুখ হাঁ করে শ্বাস ফেলে। কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। গুটি গুটি পায়ে আলমারির দিকে যেতে নিলেই মেয়েলি কণ্ঠ শুনতে পায়। আপনা আপনি তার পা থেমে যায়। এতক্ষণ মুখশ্রী সে যে অনুভূতি ছিল না। মেয়ের কান্না ভেজা কণ্ঠ শুনে মনিরার মুখশ্রীতে ব্যথার ছাপ ফুটে
ফুটে ওঠে, নয়ন যুগলে ফুটে ওঠে অসহায়ত্ব, বুকটা কেমন হু হু করে ওঠে। পা চালিয়ে দরজা খুলে দেয়, সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ে মিহি, শব্দ করে কেঁদে দেয়। কত আহাজারি! ৮ বছর বয়সে বাবার কাটা মাথা দেখে মেয়েটা যে এখনো সশরীরে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে পারছে, হয়তো এটাই অনেক। মেয়েকে ভেতরে নিয়ে আবার দরজা বন্ধ করে দেয় মনিরা। প্রতিবেশী তোয়াক্কা সে করে না, মিহিকে বিছানায় বসিয়ে কিছুক্ষণ চুপ করে রয়। মনের মধ্যে অগোছালো কথামালা সাজায় নিজের মতো করে। বারবার ঢোক গিলে সে, মেয়ে সহ্য করতে পারবে তো? সময় পেরিয়ে যায় নিজ গতিতে। মনিরা বলে উঠতে পারে না, ব্যর্থতা নিয়ে বিছানার চাদর খামচে ধরে। মনে হচ্ছে ভেতরে লুকিয়ে থাকা রাগী সত্তাটা বেরিয়ে আসতে চাইছে। মিহির কান্না বাড়ছে বই কমছে না, তার মুখে একটাই শব্দ, আমার বাবা। এই একটা কথাই বারবার রিপিট করছে সে। মনিরা এবার রাগ দমিয়ে রাখতে পারল না, চেঁচিয়ে বলে উঠল, স্টপ মিহি, একদম কাঁদবে না, একদম না। অমানুষের জন্য একদম কাঁদবে না। তোমার মুখে যদি আরেকবার বাবা নামটা শুনি, একদম জবাই করে ফেলবো। চুপ করো। ভয় পেয়ে থরথর করে কেঁপে উঠল মিহি। আকস্মিক চিৎকার, মায়ের রাগ আর তিক্ত কথাগুলো মিহির মনে নেতিবাচক প্রভাব পড়তেই মেয়েটা ঢুলে পড়ল মনিরার কোলের ওপর। ততক্ষণে খেয়াল হলো মনিরার, কি করছিল সে, কিন্তু তার মধ্যে বিচলিত হওয়ার কোনো ছাপ খুঁজে পাওয়া গেল না। বিছানায় মেয়েকে শুয়ে দিয়ে পানি ভর্তি গ্লাসটা হাতে তুলে নিল, সময় নিয়ে পুরো পানিটা চোখে মুখে ছিটিয়ে দিল। যেহেতু সামান্য ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। তাই হলো। খানিক পরেই পিটপিট করে চোখ খুলল মিহি। আমি তোমাকে আজ অনেকগুলো কঠিন কথা বলবো, জানি না কতটুকু বুঝবে। আমার মনে হয় তোমার বুঝার কথা, সেরকম পরিবেশেই তুমি বড় হয়েছো। তবে কাঁদবে না কিন্তু, মা ভীষণ রেগে যাবে। মিহিকে কিছু বলার সুযোগও দিল না সে। মাথার কাছ থেকে উঠে আলমারির সামনে দাঁড়ালো, খুঁজে খুঁজে কয়েকটা খাম বের করে আবার মেয়ের পাশে বসলো মনিরা। ততক্ষণে মিহি উঠে বসেছে, তারপর মিহিকে খামগুলো দিল। মনিরা বলল, খুলে দেখো, চিৎকার করবে না। মিহি ভয় নিয়ে খামগুলো খুলতেই চোখ বন্ধ করে ফেলল। ৮ বছরের মেয়ে নিশ্চয়ই বুঝবে কোনটা জুলুম, কোনটা ভালোবাসা আর কোনটা অত্যাচার। মিহিও বুঝেছে, সে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। নিজের বাবাকে মা ব্যতীত অন্য মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে মেয়ের অনুভূতি কেমন তা নিশ্চয়ই মনিরাকে বলে দিতে হবে না। ঠোঁট বাঁকিয়ে হাসলো সে, মিহির হাত থেকে ছবিগুলো নিয়ে নিল। তারপর এক একটা করে মিহি চোখের সামনে ধরে বলতে লাগলো, এই মেয়েটা সবে ইন্টারে পড়ে, গ্রাম থেকে শহরে এসেছিল স্বপ্ন পূরণ করতে, কিন্তু পারেনি। তোমার বাবা শকুনের চোখ যে ওই মেয়ের উপর পড়েছিল, নষ্ট করে মারধর করে 7টা দিন একটা ঘরে আটকে রেখেছিল। মেয়েটা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি, হোস্টেলে গিয়ে গলায় দড়ি দিয়েছে। এই মেয়েটা দেখো, কুচকুচে কালো, পুরুষের চোখে অসুন্দর, তবে তোমার বাবার চোখে না। 22 বছর বয়সী মেয়েটাকে 3 দিন একটানা অত্যাচার করেছে। মেয়েটা কিন্তু মরেনি, আত্মহত্যাও করতে যায়নি। প্রতিবাদী মেয়েটা শুধু বিচারই চেয়েছিল। তোমার বাবা কি করেছে জানো? কুপিয়ে কুপিয়ে মেরেছে। আর এই যে দেখো, এই মেয়েটা তোমার থেকে কত বড়, ধরো 5 বছরে। এই মেয়েটাও বাদ যায়নি তোমার বাবার থেকে, তাকেও মেরে ফেলেছে। এভাবে পরপর আরও কয়েকটা ছবি নিয়ে মেয়েকে দেখালো তার বাবার চরিত্রহীন প্রমাণ দিল মনিরা। মিহি শুধু চোখ বড় বড় করে শুনে যাচ্ছে। শেষমেশ মনিরা আরেকটা ছবি মিহির হাতে তুলে দিয়ে বলল, এই মেয়েটাকে চিনতে পারো? তোমার পছন্দের ম্যাম, দেখো তোমার ইতি ম্যাম হুট করে গায়েব হয়ে গেল না কেন জানো? নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা মেয়েটা নিজের পড়াশোনার খরচ চালাতে তোমাকে পড়াতে এসেছিল। এই মেয়েটা কি জানতো এই বাড়িতে তিনটা মুখোশধারী চরিত্রহীন শকুন থাকে? প্রথম তোমার চাচুর হাতে ধর্ষণ হয়েছে, চুপ করে ছিল, তোমাকে পড়াতে আসতো। তারপরও এদের স্বাদ মিটল না, তোমার বাবাও মেয়েটাকে ছাড়লো না। মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, তোমার বাবাকে অনুরোধ করতে এসেছিল তাকে বিয়ে করতে। তোমার বাবা যাতা বলে অপমান করে বের করে দিয়েছে। তারপর কি করেছে জানো? কয়েক গজ দূরে বড় বীজটা আছে না, ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে গেছে। তোমার বাবা একটা চরিত্রহীন নরপশু। তোমার বাবা যা। মনিরা আর উচ্চারণ করতে পারল না। মিহি তার ছোট হাত দিয়ে মনিরার মুখ চেপে ধরে। আর শুনতে চায় না সে। পরিচিত সেই বাবাটার এমন রূপ মেনে নিতে কষ্ট হচ্ছে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। মনিরা হেসে উঠল, মিহির থেকে সরে এসে গায়ের আঁচল ফেলে দিয়ে বলল, শরীরের দাগগুলো দেখেছো মিহি? তাজা না? এগুলো তোমার বাবার ভালোবাসার মিহি। বিশ্বাস হচ্ছে না মাকে? মা মিথ্যে বলছে? ছবিগুলো দেখো কতটা নির্মম। তোমার আফরা ম্যামকে জিজ্ঞাসা করবে তোমার বাবার কুনজর তার উপর পড়েছিল কিনা। দেখো মেয়েটা ক্ষতির হাত থেকে বেঁচে গেল। তোমাকে এসব বলার কারণ কি জানো? যার জন্য তুমি তোমার মূল্যবান চোখের পানি ফেলছো, সেই লোকটাই কত মেয়ের কষ্টের কারণ হয়েছে, মৃত্যুর কারণ হয়েছে, কয়েক পরিবারের ভেঙে পড়ার কারণ হয়েছে। সাবধান, চোখের জল ফেলবে না।
মনিরার কেন জানি হাসি পেল খুব, ইচ্ছেটাকে দমিয়ে না রেখে কিছুটা শব্দ করেই হাসলো। হেলতে তুলতে বিছানায় কাঁধ ঘেঁষে বসে দাঁড়িয়ে বলল, তুমি ছোট, বাস্তবতা বোঝার বয়স তোমার হয়নি। তবে তুমি যে পরিবেশ পরিস্থিতিতে বড় হয়েছো, তোমাকে জোর করে হলেও বুঝতে হবে মিহি, আমাদের পরের পথটা সুগম নয় রে মা, অনেক লড়াই করতে হবে। সমাজ যে একটু বেশিই জটিল, এই সমাজ এখন থেকেই আমাদের বুঝিয়ে দেবে স্বামীহারা আমি, আর তুমি বাবাহারা। অপদস্থ করতে চাইবে, তবে মা চোখের জল ফেলে তাদের সুযোগ করে দিও না। কেউ যদি তোমাকে একটা কথা শোনায় চুপ করে থাকবে, দুটো কথা বলবে চুপ করে থাকবে, কিন্তু যখন সেই লিমিটেড ভুলে তৃতীয় কথাও তোমাকে শোনানোর স্পর্ধা করবে, একদম গলার মাঝখানটাই চেপে ধরবে, কথা যেন বের করতেও না পারে, গিলতেও না পারে। এই দুনিয়া নরমের জম, শক্তের ভক্ত। নিজেকে এমনভাবে তৈরি করবে, এমনভাবে গুছিয়ে নেবে, তোমার মায়ের জীবনের একাংশ যেন তোমার জীবনেও প্রভাব না ফেলে। মা মেয়ে লড়াই যে কঠিন রে মা, শেষ নিঃশ্বাস পর্যন্ত। থামলো মনিরা, জোরে জোরে দুবার নিঃশ্বাস নিল। হাঁপিয়ে গেছে, তার আজকের কাজ শেষ করে ফেলেছে, এবার একটু বিশ্রামের প্রয়োজন। মিহির কান্না ভেজা কণ্ঠ শুনেই মনিরা মিহির জায়গায় নিজেকে বসিয়েছিল। সে অল্প বয়সে বাবাকে হারিয়েছে। মায়ের চিন্তিত মুখ আজও তার চোখে ভাসে। সমাজে মানুষের কটু কথা, অবজ্ঞা, পুরুষের কুদৃষ্টি দেখতে দেখতেই বড় হয়ে উঠেছিল। তার মায়ের অল্প বয়সে বিয়ে হয়েছিল, বাবা মারা যাবার পর কত ঘটকই না আসলো বিয়ের সম্বন্ধ নিয়ে, তবে তাদের দাবি ছিল মেয়েকে নিতে পারবে না। নিজের সুখ বলিদান দিয়েই তো মনিরার মা মইয়ম বেগম মেয়েকে মানুষ করেছে। মনিরা যখন কিশোরী, মইয়ম বেগম যেন আগুনের ফুলিঙ্গ। কোনো পুরুষকে এসে বাড়ির আশেপাশে দেখলেই জ্বলে উঠতেন, কথার দ্বারা যেন তাকেই জ্বালিয়ে দিতেন। এই একটা লড়াই বাবাহীন মেয়েটাকে বাঁচিয়ে রাখতে। ইচ্ছে ছিল মেয়েকে পড়াবে, মস্ত বড় অফিসার বানাবে, তার আগেই তো আশরাফ উদ্দিনের চোখে পড়েছিল। অনুরোধ, হুমকি, কত কি মইয়ম বেগমকে রাজি করালো। মইয়ম বেগমও ভালো পরিবার দেখে আর না করেননি। এখন যদি বেঁচে থাকতেন নিশ্চয়ই বাঁচার আশা আর করতেন না। মেয়ের পরিণতি দেখে নিশ্চয়ই কঠোর মহিলাও মরার ভাবনা করতেন। ভাগ্যিস বেঁচে নেই। মনিরা দীর্ঘশ্বাস ফেলল। মায়ের জীবনটা ঘুরে ফিরে তার জীবনেই প্রতিরূপ হয়েছে। পার্থক্য এটাই, মইয়ম বেগমের স্বামী ছিল সৎ, ভালো মানুষ। মনিরার স্বামী তার উল্টো। মইয়ম বেগম মেয়েকে এরকম কঠোর হওয়ার বুদ্ধি দেয়নি, সে তার ছোট্ট মেয়েকে দিয়েছে, আরও দিবে, প্রতিনিয়ত বারবার মনে করিয়ে দেবে। না হলে তার মতোই হয়তো তার মেয়ে অন্যায় দেখেও চুপ করে থাকবে, ঘুরে দাঁড়াবে না, প্রতিবাদ করবে না। সে দেরি হলেও বুঝেছে। মিহির হাতের ছোঁয়ায় চোখ খুলে মনিরা পূর্ণ দৃষ্টি ফেলে মেয়েকে দেখে। এই যে মিহির চোখে মুখে একটু আগে কষ্ট সন্দেহ নেই, বরং রয়েছে বাবার প্রতি ঘৃণা। তারপর মনিরা বলল, চলো নিচে যাওয়া যাক, নিচে যা হবে ভয় পাবে না একদম। আমাদের গোপন কথা যেন কেউ না জানে, কেউ না টের পায়, বুঝতে পেরেছো? মিহি মাথা নাড়ায়। মনিরা নিজেকে একটু গুছিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথে কেউ এসে মনিরাকে জড়িয়ে ধরে। মনিরা বুঝতে পারে, হালকা হাসে, বলে ওঠে, বাব্বা, হঠাৎ কি হলো মেয়ের মেমে? আফরা বলল, লজ্জাজনক হলেও বলতে হচ্ছে, আপনাদের সব কথাই শুনে ফেলেছি, তবে ব্যাপারটা আপনাদের জন্য হুমকি স্বরূপ নয়, এটা নিশ্চয়ই জানেন। মনিরা বলল, আমি তো আগেই টের পেয়েছিলাম দরজার ওপাশে তুমি দাঁড়িয়ে আছো, তাই তো সাহস করে এতগুলো কথা মেয়েকে বলতে পেরেছি। তুমি দাঁড়িয়ে আছো মানে আর কারোর শুনে ফেলার ভয় নেই। আফরা মুচকি হাসে, মিহির দিকে এক পলক তাকিয়ে মনিরার হাত ধরে বাঁকা হেসে বলে ওঠে, যাওয়া যাক, পুলিশের জেরা থেকে বাঁচতে হলে একটু অভিনয় করতেই হবে। আপনার শ্বশুরের মস্তিষ্কও ভালো না। তিনজনেই বেরিয়ে আসে ঘর থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতেই তিনজনের চোখ মুখে অবাকতা ফুটে ওঠে। কিছুক্ষণের মধ্যে এত পরিবর্তন! সরকারি পোশাক পরা লোকজন কিলবিল করছে, সাংবাদিকদের দেখা যাচ্ছে। যদিও আপনারা এমনই ভেবেছিল, তবে এত তাড়াতাড়ি ভাবেনি। হওয়ারই কথা।